पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ए मेरा मंजिल है कहा। ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি ত্রিকোণমিতির দ্বিতীয় পার্ট ক্লাস 12-এর। ফার্স্ট পার্ট অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফার্স্ট পার্টে আমরা যেটা আলোচনা করেছি ঠিক তার পরের অংশ এখান থেকে শুরু হবে। এই অংশে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মুখ্য মান এবং সাধারণ মান কেমন হয় এবং কিছু ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষকের সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব এবং সেই সূত্রের সাহায্যে কিছু অঙ্কের সমাধানও আজকে আমরা করব। তো চলো শুরু করি বেশি কথা না বলে। আজকে আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ক্লাস 12-এর সেকেন্ড পার্ট। ওকে, ফার্স্ট পার্টটা অবশ্যই তোমরা দেখবে। ফার্স্ট পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ফার্স্ট পার্টটা অবশ্যই দেখা জরুরি। ফার্স্ট পার্ট না দেখলে কিন্তু সেকেন্ড পার্ট বেশিরভাগই কিছু বুঝতে পারবে না। এবার তুমি ভেবে নাও সম্পূর্ণ ত্রিকোণমিতি শিখতে চাও কিনা অল্পটা শিখতে চাও। সম্পূর্ণ শিখতে হলে ফার্স্ট পার্ট অবশ্যই দেখো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুখ্য মান এবং সাধারণ মান। মুখ্য মান আর সাধারণ মান। মনে করো কোনো এক জায়গায় লেখা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, এই জিনিসটা লেখা আছে। এই জিনিসটাকে কিন্তু একটা সমীকরণ বলা হয়। দেখো থিটার মান আমি যদি একটা কিছু বসাই তাহলে এলএইচএসের সঙ্গে আরএইচএসটা কী হবে, সমান হয়ে যাবে, তাই না? দেখো সাইন বলে কিন্তু শুধুমাত্র পৃথিবীতে কিছুই হয় না। সাইন থিটা এটা মানে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাতকে বলা হয়। কি বললাম কথাটা? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাতটা কেমন, মনে করো এটা যদি এ বি সি হয় তাহলে এ বি বাই এসি, এটাকেই কিন্তু সাইন থিটা বলা হয়। শুধুমাত্র সাইন বলে আসলে কিছু হয় না। সাইন থিটা বললে তবে তুমি লম্ব আর অতিভুজের অনুপাতটা বুঝবে। সেই রকমই এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ আছে। তাহলে এখন তুমি কল্পনা করো তো, হাফ ইজ ইকুয়াল টু তো আমরা অনেক সময় লিখতেও পারি যে 2/4, এটা লিখতে পারি। আবার অনেক সময় লিখতে পারি 4/8। তাহলে কত রকম এই সাইডে আমি ভ্যালু দিতে পারি। যেহেতু এটা অনুপাত আছে, লম্ব আর অতিভুজের অনুপাত, আমি মনে করলাম কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্বের মান 2 একক, অতিভুজের মান 4 একক। আবার অন্য কোনো সমকোণী ত্রিভুজের লম্বের মান 4 একক, অতিভুজের মান 8 একক। তাহলে কত অসংখ্য সমকোণী ত্রিভুজ তৈরি করা যাবে, যাবে তো? অবশ্যই যাবে। তাহলে এই যে সাইন থিটা, এখানে হাফ মানে কিন্তু অসংখ্য মান পাচ্ছি আমরা, অর্থাৎ থিটার অনেকগুলো মান পাওয়া যাবে। আমি সেটা আরও ডিপলি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। দেখো প্রথম আগে বুঝে নিই যে এটা একটা কি জিনিস। সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ থাকে সেটাকে বলা হয় একটা সমীকরণ। তোমরা যেহেতু ক্লাস 12-এ উঠে গেছো তাহলে তোমরা অবশ্যই থিটার মান কত হলে হাফ হবে সেটা তোমরা কিন্তু জানো। মনে করো সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, এটা দিয়ে তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি অবশ্যই সেখান থেকে ভ্যালুটা বের করার চেষ্টা করবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন π/6, অর্থাৎ সাইন 30 ডিগ্রি লিখবে। তারপর সেখান থেকে তুমি কি করে দেবে, থিটা ইজ ইকুয়াল টু π/6, এটা হবে অ্যান্সার। একদম সঠিক কাজ করেছো, এখানে তো কোনো ভুল কাজ নেই। তাহলে এটাই হবে অ্যান্সার, তাই তো? এটা যদি তুমি করে থাকো এবং ভেবে থাকো, অবশ্যই তুমি ভুল ভাবছো। কেন ভুল ভাবছো সেটা এবার আমাদের বুঝতে হবে। এটা ওনলি ফর ক্লাস 10-এর জন্য ঠিক ছিল, কারণ ক্লাস 10-এ যখন আমরা অঙ্ক করতাম সাইডে কিন্তু একটা জায়গায় লেখা থাকতো 0 ডিগ্রি থেকে বড় থিটা বা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান থিটা। অর্থাৎ যদি আমরা এটাকে ছবি আঁকি তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টেই শুধুমাত্র থিটার মানটা বিচরণ করতো। 11-12-এর ক্ষেত্রে কিন্তু এই থিটা পাই করে এরকম ঘুরতে থাকে, ওর কোনো লিমিট থাকে না। তাহলে এই যে অঙ্কটা আমরা করেছিলাম এটা ক্লাস 10-এর অনুপাতে সঠিক ছিল, 11-12-এর অনুপাতে ভুল হয়েছে। কেন ভুল হয়েছে সেটা এবার আমরা বুঝবো। দেখো এই জায়গায় লিখেছি আমি সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন π/6, অর্থাৎ সাইন 30-র মান হাফ, এটাই লিখেছি। মনে করে একজন বুদ্ধিমান ব্যক্তি, তার বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, সে কি করলো, সে এখানে লিখে দিল সাইন π-π/6। দেখো সাইন π-π/6 করলেও কিন্তু সাইন π/6ই পাওয়া যায়। আবার মনে করো আরেকজন বুদ্ধিমান ব্যক্তি, সে কি করলো, সাইন 2π + π/6 করলো। কেন? দেখো 2π, এই যে 1π, এই যে 2π প্লাস π/6, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে চলে এলো। ফার্স্ট কোয়াড্রেন্টে সবার মান পজিটিভ হয়, 2π একটা জোড় সংখ্যা, তাই জন্য সাইনই থেকে যাবে, π/6ই হবে। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙাই আলটিমেটলি সাইন π/6ই পাবো। ভাঙিয়ে নিজে দেখো, ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের অঙ্ক এটা। আবার মনে করো আরেকজন বুদ্ধিমান ব্যক্তি, সে লিখেছে, আমার ওইদিকে জায়গা নেই আমি এখান থেকেই লিখছি। আরেকজন বুদ্ধিমান ব্যক্তি সে কী করছে, সে করতে চাইছে এখানে সাইন 3π - π/6, এই কাজটা করেছে। দেখো পাই একটা জোড় সংখ্যা, তাহলে টোটালটাই একটা জোড় সংখ্যা। তাহলে টোটালটা জোড় সংখ্যার জন্য এখানে আমার সাইনই বসবে। জোড় হলে চেঞ্জ হয় না, বিজোড় হলে চেঞ্জ হয়। তারপরে যে কোণটা থাকে সেই কোণটা বসিয়ে দিতে হয়। বসিয়ে দেওয়ার পর বিবেচনা করতে হয় এটা কোন কোয়াড্রেন্টে আছে। 3π, অর্থাৎ এই যে 1π 2π 3π এই জায়গায় -π/6, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ হয় জন্য এটাও পজিটিভই হবে।
তাহলে আমি এখানে দেখতে পেলাম শুধুমাত্র সাইন π/6, এটা মানে এতগুলো জিনিস লেখা যাচ্ছে। এতগুলো জিনিস আমি মুছে দিয়ে আবার ঠিক করে লিখছি, অর্থাৎ এটাকে যদি আমি সঠিকভাবে লিখি তাহলে এটাকে লেখা যায় সাইন 318 - 1, তাহলে 17 π/6। তাহলে শুধুমাত্র সাইন π/6 মানে এতগুলো লেখা যাচ্ছে, আমি তো এখনও লেখা শেষ করিনি। অর্থাৎ 3π নিয়েছি, এরপর 4π নেব, 5π, 6π, 7π, এভাবে নিতে 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 আমি এগোবো। তাহলে অসংখ্য মান পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে এই অসংখ্য মান যেটা পাওয়া যায়, তাহলে এর একটা অসংখ্য সমাধান থাকে, সেই সমাধানটাকে বলা হয় সাধারণ সমাধান। আর ক্লাস 10-এ আমরা যেটা বের করতাম, শুধুমাত্র প্রথমেই যেটা করেছিলাম যে সাইন থিটা = হাফের পরিবর্তে সাইন π/6 লিখে দিয়েছিলাম, সেখান থেকে থিটা = π/6 লিখেছিলাম। এই ক্লাস 10-এ যে সলিউশনটা আমরা করতাম সেটাকে বলা হয় মুখ্য সমাধান। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম দুটি কথা, একটা হচ্ছে সাধারণ সমাধান আর একটা হচ্ছে মুখ্য সমাধান। মুখ্য সমাধান কেমনভাবে বের করতে হবে? মুখ্য সমাধান এই যে প্রথম যে মানটা আছে এখান থেকে থিটা = π/6, এটা হয়ে গেল মুখ্য সমাধান। এবার সাধারণ সমাধানের ক্ষেত্রে আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে, সূত্রের প্রমাণ আছে, সেটা আমরা 11-এ বিশেষ করে কাজে লাগিয়েছিলাম, 11-এর চ্যাপ্টারে ছিল আমাদের। এখন আমি শুধুমাত্র তোমাদের বলে দেবো যে এর সাধারণ মানের সূত্রটা কী হয়, তোমরা খাতায় নোট করে নেবে, যখন প্রয়োজন হবে সেটা ইউজ করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো সাইন থিটার ক্ষেত্রে যদি সাইন থিটা = সাইন আলফা ডান দিকে লেখা যায়, যেমন এই যে সাইন থিটা = সাইন এই π/6 মানেই মনে করো আলফা লিখেছি আমি, তাহলে থিটা = সরাসরি আলফা লেখা যাবে না, কি লিখতে হবে তোমাকে? nπ +(1) n ইন্টু আলফা। কি বললাম কথাটা? থিটা = লিখতে হবে nπ +(1) ইন্টু আলফা, যেখানে n বিলংস টু ইন্টিজার নাম্বার, অর্থাৎ 0 +-1 +-2 সমস্ত সংখ্যা পরপর করে হতে পারে। এবার এর তাৎপর্যটা আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলতে চাইছে এখানে, দেখো এই যে সাইন থিটা = সাইন আলফা ছিল, সেখান থেকে থিটা = nπ +(1) ইন্টু আলফা আমরা লিখেছি। এখানে n এর মান যদি আমরা 0 বসিয়ে দিই, মনে করো n = আমরা 0 বসিয়েছি, এইটুকু জায়গায় আমি সমাধান করছি, n = 0 বসিয়েছি, তাহলে n = 0 বসালে এইটুকু মারা যাবে, তাই তো? তাহলে এখানে -1⁻0 মানে 0 হবে, তাহলে শুধুমাত্র আলফা পড়ে থাকবে, অর্থাৎ থিটা = আলফা পড়ে থাকবে। এই অঙ্কটা দিয়েই আমি তোমাদের লেখার চেষ্টা করছি, তাহলে খুব সহজে তোমরা বুঝে যাবে। দেখো পার্টিকুলার কোনো একটা অঙ্কের যদি মুখ্য মান এবং সাধারণ মান আমাকে বের করতে বলা হয়, তাহলে কিভাবে সমাধান করব সেটা এই অঙ্ক থেকেই আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন এই ক্ষেত্রে সাইন থিটা = সাইন π/6 আমরা লিখেছি, তাহলে তোমাকে লিখতে হবে থিটা = nπ +(1) ইন্টু π/6, এটা হবে কিন্তু সাধারণ মান। কি বললাম? nπ +(1) তার সাইডে π/6 গুণ হবে। দেখো এর তাৎপর্য একটু ধীরে ধীরে এবার আমরা বোঝার চেষ্টা করব। কেমন করে? মনে করো n = 0 বসিয়ে দিলাম প্রথম আমি, n = যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে পরে কিন্তু দেখো থিটার মান কত পাওয়া যাচ্ছে? থিটা = n 0 হওয়ার জন্য এইটুকু 0 হয়ে যাবে, -1⁻0 মানে 1 হয়, আর শুধুমাত্র π/6 পড়ে থাকে, তাহলে থিটার মান কত পেলাম? π/6। ভালো করে কথাটা বোঝো, n = যদি আমি 0 বসাই তাহলে এইটুকু মারা যাবে, +(1) একটা সংখ্যা, তার মাথায় যদি 0 বসানো হয় তাহলে তার ভ্যালু হয় 1, আর সাইডে পড়ে আছে π/6, তাহলে 1 × π/6 মানে π/6। তাহলে n 0 হলে থিটার মান কত পেলাম? থিটার মান পেলাম আমরা π/6। এবার মনে করো n = 1 বসিয়েছি আমি, n = যদি 1 বসাই তাহলে এখানে থিটা = কি পড়ে থাকে? থিটা = পড়ে থাকে 1 × π, মানে শুধুমাত্র π, +(1) -1 এর মাথায় 1 বসালে -1ই হয়, তাহলে এই জায়গা -1 পড়ে রইল। কি বললাম? +(1) এর মাথায় যদি আমি 1 বসাই তাহলে শুধুমাত্র -1ই পড়ে থাকে, আর সাইডে পড়ে থাকে π/6, তাহলে 1 × π/6। এটাকে যদি আমি সমাধান করি তাহলে কি লেখা যাবে? যে 5π/6, বা যদি আর একটু ভদ্রভাবে লিখি তাহলে π - π/6। এই দেখো লিখতে পেরেছিলাম, সাইন π/6 কে লিখতে পেরেছিলাম π/6, অর্থাৎ থিটা = π - π/6ও লেখা যায়, আবার থিটা = 2π + π/6ও লেখা যাবে। তাহলে n এর এক একটা ভ্যালু নিলে এই যে অসংখ্য মানগুলো আমরা লিখেছিলাম প্রত্যেকটাই প্রকাশ পায়। দেখো এই ভ্যালুর ক্ষেত্রে মনে করো এই ভ্যালুটা তুমি বের করতে চাইছো, তাহলে পার্টিকুলারলি ওই ভ্যালুর ক্ষেত্রে n = তুমি 2 বসাও, n = এই জায়গায় 2 বসালে কি হয়? থিটা = 2π, এই যে n এর মান 2 বসালে 2π +(1) -1 এর মাথায় 2 বসালে সেটা কিন্তু +1 হয়ে যায়, আর সাইডে আছে π/6।
দেখো এই ক্ষেত্রে থিটার মান এইটা পেলাম, কারণ এই ফাংশন আর এই ফাংশন যদি আমি তুলনা করি দুদিক থেকে সাইন উঠে যাবে, থিটা ইকুয়াল টু এইটা পড়ে থাকবে। তাহলে এইরকমভাবে এন এর মান 1 2 3 4 পরপর বসালে এই প্রত্যেকটা, আরও তো অনেক মান আমি লিখিনি, প্রত্যেকটাই প্রকাশ পায়। তাহলে এই যে জিনিসটা আমি লিখেছি, অর্থাৎ এইটুকু আমাকে অঙ্ক যদি এইটা দিয়ে দেওয়া থাকে এই লাইনটা আমি লিখবো, তারপরেই কিন্তু এইটা আমাকে অ্যান্সার লিখতে হবে। সাইন থিটার ক্ষেত্রে এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস অফ মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা লেখা যায়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই বাই 6 লেখা গিয়েছিল, তাহলে আমরা ওখান থেকে থিটা ইকুয়াল টু n পাই প্লাস অফ মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6 লিখেছি। সাইডে কিন্তু অবশ্যই পরিচয় দিতে হবে n বিলংস টু z, এই কথাটা কিন্তু অবশ্যই 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 লিখবে, নাহলে কিন্তু স্যার তোমার মার্কটা কেটে নেবে। তাহলে এই যে জিনিসটা হলো এটাকে বলা হবে সাধারণ মান, এবং যদি আমরা n ইকুয়াল টু 0 বসাই তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় তাকে বলা হবে মুখ্য মান। নোট করে নাও এই কথাটা। কোনো একটা অঙ্ক দিয়ে তোমাকে যদি বলে সাধারণ মান বের করো এবং মুখ্য মান বের করো, সাধারণ মানের ক্ষেত্রে সাইন ফাংশন থাকলে এই সূত্র আমরা লিখে দেবো, মুখ্য মানের ক্ষেত্রে n ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। শুধুমাত্র সাইনের ক্ষেত্রেই যে মুখ্য মানের জন্য n ইকুয়াল টু 0 বসাতেই এমন কোনো বাধা নিষেধ নেই। আসলে পৃথিবীতে যতই তোমাকে মুখ্য মান বের করতে দিক, যত ফাংশন দিই, প্রতি ক্ষেত্রে n ইকুয়াল টু 0 বসালে যে ভ্যালুটা পাওয়া যায় তাকেই বলা হয় মুখ্য মান বা ইংলিশে প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এটা নোট করে নেবে। এবার আমি কস ফাংশনের সূত্রটা এরকম করে লিখে দেবো, যদি কস থিটা ইকুয়াল টু কস আলফা হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মান কি লেখা যায়, আর মুখ্য মানের ক্ষেত্রে প্রতিবারই তুমি n ইকুয়াল টু 0 বসিয়ে দেবে, অ্যান্সার খতম। ওকে, তাহলে আমরা এবার কস থিটাটা একটু দেখার চেষ্টা করবো। তাহলে এটা লিখে নাও, আমি মুছে দেবো কিন্তু এক্ষুনি। এবার মনে করো কোনো এক জায়গায় লেখা আছে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা, তাহলে এক্ষেত্রে কিন্তু থিটা ইজ ইকুয়াল টু আর আলফা লেখা যাবে না। তার কারণ আমি ব্যাখ্যা করেছি, এখানে আর কোণটি শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে সীমাবদ্ধ থাকে না, সমস্ত ঘরেই কোণটা বিচরণ করে, এই জন্য থিটা ইজ ইকুয়াল টু আলফা লেখা যাবে না। তার জন্য আমাকে কি লিখতে হবে, থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস আলফা, এই কথাটা যেন মাথায় থাকে, 2n পাই প্লাস মাইনাস আলফা। ওকে, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে এইটা বোঝানোর চেষ্টা করব। মনে করো তোমাকে একটা অঙ্ক সমাধান করতে দিয়েছে, cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/2, এটা তোমাকে সমাধান করতে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এর মানটা বের করার চেষ্টা করব প্রথম। তাহলে এই জায়গায় আমরা কাজ করব যে cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cos π/3 লেখা যায়, অর্থাৎ cos 60 এর মান হচ্ছে আমাদের হাফ, তাই জন্য cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পেরেছি মাইনাস cos π/3। এবার কিন্তু তুমি সরাসরি এই সূত্রটা বসিয়ে দিতে পারবে না, কারণ দেখো এই জায়গায় লেখা আছে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা, এর আগে কিন্তু শুধুমাত্র পজিটিভ চিহ্ন আছে, আর তোমার অঙ্কটিতে কিন্তু নেগেটিভ চিহ্ন এসে গেছে। তাহলে নেগেটিভ থেকে আগে তাড়াতে হবে, তারপর অঙ্কটা নিয়ে ভাবতে হবে। তাহলে নেগেটিভ তাড়ানোর জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে, নেগেটিভ আসলে cos কোন কোন ঘরে হয়, এই ঘরে আর এই ঘরে হয়, তাই তো? তাহলে আমরা এই ঘরে cos-এর মানটা বের করব, বা সহজ কথায় নেগেটিভ তাড়াতে হলে সবসময়ের জন্য মানটা পাই থেকে বিয়োগ করে দেবে। এই জায়গায় যে থিটার মানটা আসবে ওটা পাই থেকে বিয়োগ করে দেবে, দেখবে নেগেটিভ অটোমেটিক সামনের থেকে উড়ে যাবে। কেন, তুমি ব্যাক ক্যালকুলেশন করো, মনে করো cos পাই মাইনাস থিটা, এটা তোমাকে বের করতে দিয়েছে, তাহলে পাই আসে জন্য cos বসলো, কারণ পাই 2 গুণ 90 জোড় সংখ্যা, পাই একটা জোড় সংখ্যা, এই কথাটা মাথায় রাখবে। পাই জোড় সংখ্যার জন্য cos বসলো, থিটাটা বসে গেল, সেকেন্ড কোয়াড্রেন্টে আসে জন্য cos-এর মান নেগেটিভ হয়, তাহলে ওটাকে এটা লেখা যায়, এটাকে ওটা লেখা। তাহলে মাইনাস তাড়াতে হলে সবসময় পাই থেকে বিয়োগ করতে হয়। এবার এটা সমাধান করি আমরা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় cos 2π/3, এই কাণ্ডটা লেখা যাবে। তাহলে এখন কিন্তু আমরা যদি বলে সাধারণ মান বের করো, তাহলে লিখব থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস, থিটার মান কত পেয়েছি আমরা 2π/3, এটা হয়ে গেছে আমার অ্যান্সার। এটা হলো সাধারণ মান। আর যদি বলে তুমি মুখ্য মান বের করো, তাহলে সেক্ষেত্রে কি করব, n ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দেবো মুখ্য মানের ক্ষেত্রে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু n 0 জন্য এইটুকু 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র প্লাস মাইনাস π/2π/3, এটা হবে ওর মুখ্য মান। ওকে, এই কথাটা মাথায় রাখবে। তাহলে সাইন থিটার ইকুয়েশনটা আমরা আগে দেখিয়েছি, আর cos থিটার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে এইটা, এই হলো cos থিটার ইকুয়েশন। আর tan থিটার ক্ষেত্রে আমি সাইডে ইকুয়েশনটা লিখে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। tan থিটার ইকুয়েশনটা কি হবে, যদি কখনো tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা পাও, সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু লিখবে n পাই প্লাস আলফা, এই কথাটা মনে রাখবে। প্রতি ক্ষেত্রেই n এর পরিচয় n বিলংস টু ইন্টিজার নাম্বার z হবে, প্রতি ক্ষেত্রে এখানে তো লিখে দেবে, যেমন এই জায়গায় আমি লিখিনি মানে আমার ভুল হয়েছে, n বিলংস টু z, এক্ষেত্রেও লিখে দিতে হবে n বিলংস টু z। এই হলো সাইন, কজ এবং ট্যানের ফাংশন, এবং ওদের বিপরীতগুলো ওই ক্যারেক্টারগুলো মেনে চলবে। অর্থাৎ যদি আমি সেক বলি, সেকেও এই ক্যারেক্টার মেনে চলবে, যদি আমি কট বলি, কট এই ক্যারেক্টার মেনে চলবে, বিপরীতগুলো ওই ক্যারেক্টার মেনে চলবে। তাহলে সাধারণ মান এবং মুখ্য মান আমরা থিওরি বলার চেষ্টা করেছি, এবার এই জাতীয় কয়েকটা অঙ্ক করব আমরা, চলো সামনের দিকে বলি। তাহলে দেখো বোর্ডে আমি একটা অঙ্ক নিয়েছি, কজ ইনভার্স হাফ এর সাধারণ মান কী হবে আর মুখ্য মান কী হবে, এটা আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমি ধরে নিলাম এটা ইজ ইকুয়াল টু থিটা,
অঙ্কটা স্টার্ট করে দিয়েছি, এখান থেকে অ্যান্সার। আমি ধরে নিলাম এটা ইজ ইকুয়াল টু থিটা, তাহলে আমি অবশ্যই লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু হাফ, কারণ কজ ইনভার্স ওই দিকে গেলে শুধুমাত্র কজ ফাংশন হয়, বিপরীত ফাংশন তার আবার বিপরীত মানে নর্মাল ফাংশন। একটা উদাহরণ দিয়ে আমি ফার্স্ট পার্টে বুঝিয়েছিলাম, মনে করো এই যে আমি দাঁড়িয়ে আছি সোজা ফাংশন, আমার বিপরীত ফাংশন মানে এইটা, ওর আবার বিপরীত ফাংশন মানে সেটা, এটা মানে আমার আবার সোজা হয়ে গেল। তাহলে কোনো একটা ফাংশন সাইড চেঞ্জ করলে বিপরীত হয়, বিপরীতের বিপরীত মানে সোজা, তাই না? আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এর পরের লাইনে আমরা লিখব যে cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই 3। এই কাহিনীটা আমরা লিখতে পারি, কেন cos পাই বাই 3 এর মানে কিন্তু হাফ, সেই জন্যই লিখেছি। ভূত বা অদ্ভুত কিছুই নয় যে এসে আমাকে কামড়ে দেবে, তোমাকে কামড়ে দেবে, সিম্পল লজিক, ক্লাস 11-এর থিওরিগুলো। 11 পড়োনি, ফাঁকি দিয়েছো, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে ত্রিকোণমিতি বলে একটা অপশান আছে, দেখো সেই অপশানের মধ্যে পুরো ত্রিকোণমিতির ডিটেলস ওখানে দিয়ে দেওয়া আছে, ক্লাস 10, 11 সব দিয়ে দেওয়া আছে, 12ও দিয়ে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার করে নাও। তাহলে আমরা cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই 3 পেয়েছি। এখন আমাকে মাথায় রাখতে হবে তাহলে কজের ক্ষেত্রে ওর সাধারণ সূত্রটা কী ছিল। যদি cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা লেখা হয়, cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা কোনো জায়গায় আমরা পাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু লিখতে হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এই ক্ষেত্রে এই যে পেয়েছি cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই 3, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এই হয়ে গেল আমার সাধারণ মান। এবার আমাকে মুখ্য মানও বের করতে দিয়েছে, তাহলে মুখ্য মানের জন্য আমরা কি বলবো, মুখ্য মান বলে হেডিং করো, খুব সহজ জিনিস মুখ্য মান। সেক্ষেত্রে আমরা কি করব, n ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। n ইজ ইকুয়াল টু যদি আমরা 0 বসিয়ে পাই, লিখবে n ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই, ঠিক আছে। n ইজ ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 বসালে এইটুকু মারা যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে প্লাস মাইনাস পাই বাই 3। অ্যান্সার খতম তোমার। বুঝতে পেরেছো কথাটা কি, প্লাস মাইনাস পাই বাই 3 পুরো অ্যান্সার খতম, খুব সহজ জিনিস। তাহলে এই হলো আমার অ্যান্সার, সাধারণ মান এটা, মুখ্য মান এটা। তাহলে মুখ্য মান কত হলো দেখো, মুখ্য মান থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 3, এটা লিখে দিয়েছি আমরা, সঠিক করেছি। যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো, কেন ভুল ভাবছো সেটা এবার দেখবো। দেখো ফার্স্ট যে পার্টটা আমরা ইউটিউবে আপলোড করেছি, সেই পার্টে দেখো আমরা আলোচনা করেছিলাম কজ ইনভার্সের ফাংশনটা 0 থেকে পাই এইটুকু রাজত্ব করতে পারে, সাইন ইনভার্সের ফাংশন এইটুকু জায়গা অর্থাৎ মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এইটুকু জায়গায় রাজত্ব করতে পারে। তাহলে এই জায়গায় থিটার মান বের করেছি প্লাস পাই বাই 3 অথবা মাইনাস পাই বাই 3, এটাই তো বের করেছি। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস পাই বাই 3 মানে এই কোয়াড্রেন্টে এসে গেছে, তাহলে মানটা কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, ইনভার্স ফাংশনের রুল কিন্তু মানছে না। তাহলে এখানে একটা কথা তোমরা স্পেশালি নোট করবে, সেটা কি, সেটা হচ্ছে যদি মুখ্য মান বের করতে দেয়, মুখ্য মান সর্বদা ফার্স্ট কোয়াড্রেন্টে বের করবে, অর্থাৎ পজিটিভ মান দিয়ে বের করবে। তাহলে এই ক্ষেত্রে মুখ্য মান থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3, এটা কিন্তু অ্যান্সার হবে। যদি তুমি প্লাস মাইনাস পাই বাই 3 লিখে দাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, কারণ ইনভার্স ফাংশনের রুল ওরা মেনে চলবে না। সাইন কস ট্যান যতগুলো ফাংশন আছে তা যদি মুখ্য মান বের করতে দেয়, সর্বদা ফার্স্ট কোয়াড্রেন্টে মানটা বের করবে, এটা খাতায় নোট করে নাও। বুঝলে কথাটা কি, অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে মানটা বের করার চেষ্টা করবে। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে মানটা বের করা না যায়, তাহলে ফার্স্ট পার্টে আমি যেমন আলোচনা করেছিলাম, এই ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কে কে বিচরণ করে, সাইন ট্যান আর কোসেক। এই সেকেন্ড আর ফার্স্টে কে কে বিচরণ করে, কস কট আর সেক। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে মানটা বের করা না যায়, তাহলে এই সাইন ট্যান আর কোসেকের ভ্যালুটা ফোর্থ কোয়াড্রেন্টে বের করবে। এবং যদি কস কট আর সেক এদের মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে বের করা না যায়, সেক্ষেত্রে ওদের মানটা সেকেন্ড কোয়াড্রেন্টে বের করবে। সেটা ধীরে ধীরে আমি বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি আছি তো। টেনশন নেলে কা নেই, টেনশন দেনে কা হ্যায় হাম লোগোं को। ওকে, চলো সামনের দিকে এগোই। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 3 হবে আমাদের, মাইনাস পাই বাই 3 অ্যান্সার কিন্তু ভুল, সেটা কিন্তু কখনোই লিখবে না। আরও উদাহরণ দিয়ে কনসেপ্টটা ধীরে ধীরে ক্লিয়ার হবে। চলো সামনের দিকে, এদিকে তাকাও, মন দিয়ে এই জিনিসটা দেখো। মনে করো কোনো এক জায়গায় লেখা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখবে, থিটা ইজ ইকুয়াল টু এন পাই প্লাস অফ মাইনাস 1 হোল টু দি পাওয়ার এন আলফা, এটা সাইনের ক্ষেত্রে তুমি লিখবে। এবং এই যে আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম কি, সাইন ট্যান এবং কোসেক এদের রাজত্ব কিন্তু থাকে সর্বদা ফার্স্ট এবং এইটুকুর মধ্যে, ফার্স্ট আর ফোর্থের মধ্যে। তাহলে এই যে আলফার মানটা বের করেছো, এটা যেন ফার্স্ট আর ফোর্থের মধ্যে থাকে, অন্য কোনো ঘরে যেন না হয়। অর্থাৎ মনে করো কোনো এক জায়গায় তুমি বের করলে পাই মাইনাস থিটা, পাই মাইনাস আলফা, এরকম জিনিস বের করলে, সেটা আমি অঙ্কের ক্ষেত্রে গিয়ে বোঝাবো, সেগুলো ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হবে না। এই যে আলফার মানটা বের করেছে, এটা যেন সর্বদা ফার্স্ট এবং ফোর্থে থাকে, এই কথাটা মাথায় রাখবে। ফার্স্ট এবং ফোর্থে কে কে থাকে, সাইন ট্যান আর কোসেক। ফার্স্ট পার্টে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি এই ব্যাপারে। আর এই
ফার্স্ট আর সেকেন্ডে থাকে কে কে, কজ, সেক আর কট। তাহলে এই দুটো কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। এখানে যে আলফার মানটা বের করবো সেই আলফাটা যেন ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যেই থাকে। ওকে, এবার মনে করো কোনো এক জায়গায় লিখে দেওয়া আছে কস থিটা ইজ ইকুয়াল টু কজ আলফা। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এবং এই ক্ষেত্রেও এই আলফাটা যেন কজের কন্ডিশন মেনে চলে, অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে বিচরণ করে। আর যদি কোনো জায়গায় ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা এটা লেখা থাকে, তাহলে আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। ওকে, এই হলো আমার সাইন, কজ এবং ট্যানের সাধারণ মানের সূত্র, এবং n ইজ ইকুয়াল টু 0 বসিয়ে দিলে আমরা মুখ্য মানটা পাবো, সেটা আমরা সামনের দিকে গিয়ে শিখব। n ইজ ইকুয়াল টু যদি 0 পুট করি তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে বলা হয় মুখ্য মান, এই কথাটা মাথায় রেখে দেবে। তাহলে এইটা হলো সাইনের সাধারণ সূত্রের মান, আর এটা হলো কজের সাধারণ সূত্রের মান, আর এটা হলো ট্যানের সাধারণ সূত্রের মান। এবার এই বিষয়ে কিছু অঙ্ক কিন্তু আমরা এখন করব। দেখি কি কি অঙ্ক আছে, চলো সামনের দিকে মুছে দিই এটা আমি। দেখো একটা অঙ্কে তোমাকে মনে করে দিয়েছে ট্যান ইনভার্স √3 এর ভ্যালুটা তুমি বের করো। ফার্স্ট পার্টে কিন্তু আমরা আলোচনা করেছি ইনভার্স ফাংশন সর্বদা কি নির্দেশ করে, কোণ নির্দেশ করে। তাহলে এখানে ট্যান ইনভার্স √3 এর ভ্যালুটা বের করতে বলেছি, অর্থাৎ এটা কত ডিগ্রি কোণ নির্দেশ করছে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে কিভাবে অঙ্কটা আমরা সমাধান করব? অঙ্কটা মনে করো এখান থেকে আমি অ্যান্সার লেখা শুরু করেছি। অ্যান্সার ধরি ট্যান ইনভার্স √3 ইজ ইকুয়াল টু থিটা, এটা আমরা ধরে নেব। তাহলে পরে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3, কারণ ইনভার্স ফাংশন ওইদিকে গেলে নর্মাল ফাংশন হয়ে যায়। ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3 আমরা লিখতে পেরেছি। তাহলে পরে কি আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির মান √3, নিজেকে প্রশ্ন করো ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান π/3 আমরা লিখতে পারি। তাহলে এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত বসাবো, থিটা ইজ ইকুয়াল টু ট্যানের সাধারণ সূত্র কি আছে, n পাই প্লাস আলফা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফার মান কত পেয়েছি, আলফার মান হচ্ছে π/3 পেয়েছি। তাহলে এটা হলো আমার সাধারণ মান, এটা কি পেলাম, সাধারণ মান। এবার তোমাকে যদি মুখ্য মান বের করতে বলা হয় তাহলে তুমি কি করবে, এই জায়গায় মনে করো মুখ্য মান বলে হেডিং করলে মুখ্য মান। মুখ্য মানের ক্ষেত্রে আমরা কি করব, n ইজ ইকুয়াল টু 0 বসিয়ে পাই, 0 বসিয়ে দিলাম। তাহলে 0 বসিয়ে দিলে কি হবে, এইটুকু মারা যাবে, শুধুমাত্র π/3 পড়ে থাকবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু π/3। তাহলে এটা হলো থিটার মুখ্য মান আর এটা হলো থিটার সাধারণ মান। তাহলে অঙ্কগুলো আমাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। আরও কিছু উদাহরণ দিচ্ছি আমি, দেখো সেগুলো কেমন আছে। মনে করো এই অঙ্কটা আমাকে সমাধান করতে দিয়েছে, তাহলে আমরা কি করব, যে ধরি cos ইনভার্স মাইনাস √3/2 ইজ ইকুয়াল টু থিটা, এটা আমরা ধরে নিলাম। তাহলে সেখান থেকে আমরা লিখব cos থিটা, অর্থাৎ cos ইনভার্স ওইদিকে গেলে cos পাওয়া যায় নর্মাল ফাংশন, আর থিটা আছে জন্য আমি থিটা লিখেছি। cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস √3/2, এটা পাওয়া গেছে। এবার এই জাতীয় ফাংশনের ক্ষেত্রে তুমি মাইনাসটা মাথার মধ্যে রাখবেই না, তুমি নর্মালি ভাববে cos কত ডিগ্রির মান √3/2, অবশ্যই cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখে দেবো cos থিটা ইজ ইকুয়াল টু cos, মাইনাসটা থেকে গেল, cos 30 ডিগ্রি অর্থাৎ π/6। এবার এই মাইনাসটা ভেতরে ঢোকাতে হবে আমাকে। তাহলে ভেতরে ঢোকানোর জন্য আমি কিন্তু তোমাকে বলেছিলাম সাইন, কস, ট্যান কে কোন ঘরে থাকে সেটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে কস কিন্তু এইটুকু জায়গার মধ্যে রাজত্ব করতে পারে, তাহলে তুমি এই জায়গায় এই মাইনাসটা ঢোকাতে হলে এর মানটা সেকেন্ড কোয়াড্রেন্টে বের করতে হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে cos থিটা ইজ ইকুয়াল টু cos পাই মাইনাস π/6, অর্থাৎ cos 5 π/6, এটা পেলাম আমরা cos থিটা ইজ ইকুয়াল টু cos 5 π/6, যে অঙ্কটা দিয়েছিল তার একটা সমীকরণ। তাহলে এবার আমাকে দেখতে হবে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা যদি কোনো জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে থিটার মান কি লেখা যায়, সাধারণ মানে কি লেখা যায়, বোর্ড থেকে দেখে তোমরা বলো আমাকে দ্রুত। অবশ্যই লেখা যাবে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 5 π/6, এটা হলো আমার সাধারণ মান। কি হলো এটা, সাধারণ মান, তাই তো? এবার যদি আমাকে বলো আমি মুখ্য মান বের করো, মুখ্য মানের ক্ষেত্রে n এর মান আমি 0 বসিয়ে দিলাম, 0 বসিয়ে দিলে কত পাওয়া যাবে, প্লাস মাইনাস π/6, এটাই তো, প্লাস মাইনাস π/6 পাওয়া যাবে। কিন্তু দেখো তুমি যদি মাইনাস π/6 নাও সেটা কিন্তু এই ঘরে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে তো কজের ইনভার্স ফাংশনের রুলও মেনে চলছে না।
তাহলে এইখানে একটা কথা তোমাকে নোট করতে হবে, যদি কোনো একটা অঙ্কে প্লাস মাইনাস দিয়ে দেওয়া থাকে, শুধুমাত্র কজেই থাকে আর কারো থাকে না, তাহলে কজের ক্ষেত্রে মুখ্য মানের ক্ষেত্রে পজিটিভ কোনটা নেব, এই কথাটা খাতায় নোট করো। মুখ্য মান এক্ষেত্রে আমি কি করব, n = 0 তো আমাকে বসাতে হবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র আমি পজিটিভ মানটা নেব 5π/6। নেগেটিভ কেন নেব না, তার কারণ হচ্ছে নেগেটিভ দিলে ও এই ঘরে থার্ড কোয়াড্রেন্টে চলে আসে, থার্ড কোয়াড্রেন্টে কজ ভ্যালু দিতে পারে না, তার কারণ ফার্স্ট পার্টের ডিটেলসে আলোচনা করা হয়েছে, সেখান থেকে তুমি দেখে নাও। তাহলে এই জায়গায় মুখ্য মান হবে 5π/6। শুধুমাত্র কজের ফাংশনেই প্লাস মাইনাস আছে, আর কারো প্লাস মাইনাস নেই, এই জন্য আর কারোটা নিয়ে তোমার সমস্যা হবে না। তাহলে কজের ক্ষেত্রে মুখ্য মান বের করতে দিলে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাই নেবে, এটা খাতায় নোট করো। তাহলে এই ছিল আমার অঙ্ক, এই জাতীয় অঙ্ক আমাকে সবসময় যেন এইরকমভাবেই হ্যান্ডেল করতে হবে। আরও 2-3টে আমি উদাহরণ দিচ্ছি, দেখো কি হয় সামনের দিকে। দেখো এখানে আছে সাইন ইনভার্স -1/2 এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা = θ। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি সাইন থিটা, অর্থাৎ ইনভার্স ফাংশনটা ওইদিকে চলে গেছে, =-1/2। তারপর আমি কি বলেছিলাম, মাইনাস যদি থাকে, মাইনাসটা নেই অঙ্কে, তুমি কল্পনা করো। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, এটা প্রথম আমাকে ভাবতে হবে। তাহলে সাইন থিটা লিখে নিলাম, মাইনাস ছিল এখানে লিখে নিলাম, সাইন অবশ্যই 30 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি মানে π/6 আমি লিখে নিলাম এটা, তাই তো? লিখে নেওয়ার পর এবার এই মাইনাসটা ভেতরে ঢোকাতে হবে। মাইনাসটা ভেতরে ঢোকানোর জন্য সাইন কোন কোন ঘরে রাজত্ব করতে পারে সেটা আমাকে জানতে হবে। এই সাইডে আমি একটু লিখে দিই, এই জিনিসটা বারবার আমার ইউজ করতে হচ্ছে, সাইডে আমি একটু লিখে দিই সুন্দর করে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এইটুকু জায়গায় যেটা আমি সবুজ কালিতে লিখেছি, সেখানে কে কে থাকতে পারে, সেখানে কজ, কট আর সেক থাকতে পারে। আর লাল কালি দিয়ে যেটা আমি লিখছি, অর্থাৎ এইটুকু জায়গায় কে কে থাকতে পারে, এইটুকু জায়গায় সাইন, ট্যান আর হচ্ছে কোসেক, এরা থাকে। এটা ডিটেলসে আলোচনা করা হয়েছে ফার্স্ট পার্টে, প্রয়োজনে তোমরা সেখান থেকে দেখে নেবে, আপাতত জেনে নাও। তাহলে এখানে আমি কি পেয়েছি, এই অঙ্কটির ক্ষেত্রে স্পেশাল কেসে আমি পেয়েছি সাইন থিটা -sin π/6। এবার মাইনাসটা আমাকে আগে ভিতরে ঢোকাতে হবে, না হলে কখনো সমাধান লেখা যায় না। তুমি যদি সাইন তুলে দিতে চাও, এই মাইনাসটা কিন্তু তোমাকে বাধা দান করছে, মাইনাসটা ভিতরে ঢোকাতে হবে। তাহলে সাইন দেখো ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে বিচরণ করতে পারে। তাহলে আমরা অবশ্যই জানি যে এখান থেকে কি লেখা যেতে পারে, সাইন থিটা sin -π/6। দেখো -π/6 যখনই নিলাম, এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে এসে গেছে, কারণ সাইন মাইনাস থিটা এটা -sin থিটা লেখা যায়। কি বললাম কথাটা, সাইন অফ মাইনাস থিটা এটাকে লেখা যায় -sin থিটা। তাহলে এই মাইনাসটা সাইন খুব সহজে ভেতরে ঢুকিয়ে দিতে পারে। শুধুমাত্র সাইন নয়, সাইন, ট্যান, কোসেক, কোনো একটা অঙ্কে যদি তুমি এরকম -tan থিটা পাও, তাহলে সেটাকে ট্যান অফ মাইনাস থিটা লিখে দিতে পারো। তাহলে সাইন, ট্যান, কোসেক, ওর সামনে কোনো মাইনাস থাকলে ওই মাইনাসটা ওরা সহজে ভেতরে ঢুকিয়ে দিতে পারে। উল্টো কথায় যদি আমি বলি, সাইন, কস, ট্যানে কোনো একটা মাইনাস যদি ভেতরে থাকে, ও বাইরেও বের করে দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়েছি সাইন থিটা sin -π/6। এবার সাইনের সাধারণ সূত্রের মানটা কি আছে সেটা দেখে দেখে বসিয়ে দেবো আমরা। আমি এখন দেখে দেখে লিখছি, তুমি কিন্তু পরীক্ষার হলে দেখে লিখতে যেও না, চোতা নিয়ে যাবে হলে, স্যার পাকড়ে দেবে, খাতাটাই পুরো ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে সেক্ষেত্রে থিটা সাধারণ মান, এই জায়গায় লিখলাম মনে করো হেডিং সাধারণ মান। সাধারণ মানের ইংলিশ নাম হচ্ছে জেনারেল ভ্যালু। ওকে, সাধারণ মান কি লেখা যাবে, থিটা n π +(-1) আর এখানে আমি যে আলফার মানটা কত পেয়েছি, -π/6। তাহলে একটু ভদ্র আকার দিয়ে একে, তাহলে থিটা পাওয়া গেছে n π, এই মাইনাসটা এখানে পাঠিয়ে দিলাম, -(n π/6)। এই হলো কিন্তু আমার সাধারণ মান, এই কথাটা মাথায় রাখতে হবে। আর আমি কি বলেছি, মাথার মধ্যে রাখার চেষ্টা করো। দেখো আমাদের ব্রেনটা কিন্তু অনেক শক্তিশালী, আমরা চেষ্টা করলে অনেক কিছু মাথায় রাখতে পারি। তুমি হেলাবেলাভাবে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু থাকবে না, আর অ্যাক্টিভভাবে যদি আমি ভাবি যে হ্যাঁ আমাকে এটা শিখতে হবে, তাহলে অবশ্যই তুমি মনে রাখতে পারবে। দেখো এবার যদি বলে আমাকে মুখ্য মানটা বের করো, তাহলে আমি কি করব, মুখ্য মানের জন্য ওই জায়গায় হেডিং করো মুখ্য মান। সে জায়গায় আমি কি করে দেবো, n=0 বসিয়ে পাই, n=0 বসিয়ে পাই, এই ভাষাটা লিখবে। তাহলে সেক্ষেত্রে থিটা কি পাওয়া যাবে, থিটা n যদি 0 বসিয়ে দিই, এইটুকু মারা যাবে, তাহলে এই জায়গা মাইনাস থেকে গেল। তারপর এখানে n এর মান 0 বসালে -1/0 মানে 1, তাহলে শুধুমাত্র π/6 পড়ে থাকলো। তাহলে অ্যান্সার হলো থিটা -π/6, এটা হলো মুখ্য মান।
তাহলে আমরা এখানে দেখলাম দুটি তিনটি অঙ্কের উদাহরণ দিয়েছি, আরও দুটি তিনটি অঙ্কের উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করছি। তাহলে এগুলো বোঝার চেষ্টা করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্টটা জানাও কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, সেটা আমি অবশ্যই আবার নতুন করে বোঝানোর চেষ্টা করব বা অন্য কোনো টেকনিক অবলম্বন করব যাতে তোমরা বুঝতে পারো। তাহলে তোমরা অবশ্যই এটা দেখো, বারবার করে দেখো, তাহলে নতুন নতুন জিনিস কিন্তু শিখতে পারবে। চলো সামনের দিকে এগোই। এবার আমাকে যে অঙ্কটা দিয়েছে cot ইনভার্স -1 এর ভ্যালুটা কত, তাহলে আমি প্রথম ধরে নিলাম এইটা ইকুয়াল টু থিটা, এটা আমি ধরে নিলাম। তাহলে অবশ্যই আমি এখান থেকে লিখতে পারি কি যে cot থিটা ইকুয়াল টু -1। তাহলে আমি কিন্তু আগের দুটি অঙ্কেও বলেছি যে মাইনাস থাকলে তুমি মাইনাস নিয়ে কোনো চিন্তাই করবে না, তুমি প্রথম নিজেকে বোঝাবে cot কত ডিগ্রির মান 1। তাহলে অবশ্যই আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল টু মাইনাস থেকে গেল cot π/4 এর মান 1। এবার মাইনাসটা ভিতরে আমাকে ঢোকাতে হবে, মাইনাস ভিতরে ঢোকাতে হলে ওদের ওই যে পজিশান কে কোন জায়গা পর্যন্ত রাজত্ব করতে পারে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তার জন্য আমি ফার্স্ট পার্টে শুধু এইটা নিয়েই আলোচনা করা হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে ক্লাস সম্পূর্ণটা এটা নিয়েই আমি আলোচনা করেছি। ফার্স্ট পার্টটা দেখা ভীষণ জরুরি, ওখানে ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে এই মাইনাসটা ভেতরে ঢোকাবো, কিন্তু কট ফার্স্ট আর সেকেন্ডে থাকতে পারে, সেকেন্ডে কট নেগেটিভ হয়, তাহলে এই নেগেটিভটা ভেতরে ঢোকানোর জন্য আমি কি করব, আমি শুধুমাত্র লিখবো cot থিটা ইকুয়াল টু cot π-π/4। দেখো এবার মাইনাসটা গায়েব হয়ে গেছে, অর্থাৎ তুমি ব্যাক ক্যালকুলেশন করো ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে cot π মাইনাস সামথিং আছে, পাই জোড় সংখ্যার জন্য cot হলো, সামথিংটা বসে গেল সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য নেগেটিভ। তাহলে এটাকে এটা লেখা গেলে ওটাকে আবার এটাই লেখা যাবে। তাহলে সেখান থেকে আমি পেলাম cot থিটা ইকুয়াল টু cot 3π/4। এবার আমাকে যদি বলে তুমি সাধারণ মান বের করো, মুখ্য মান বের করো, যা বলুক সবে আমি পারবো। এবার কীভাবে লিখবো, থিটা ইকুয়াল টু সাধারণ মানের ক্ষেত্রে কটের ট্যানের যেমন হয় ট্যানের বিপরীতটা কি কট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখে দেবো, সেক্ষেত্রে আমরা লিখে দেবো n π প্লাস আলফা। আলফার মান এখানে কত পেয়েছি আমি, আলফার মান 3π/4। তাহলে এই হলো আমার সাধারণ মান, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটাই আলফা। তাহলে n π প্লাস 3π/4, সাইডে কিন্তু n বিলংস টু z অর্থাৎ ইন্টিজার নাম্বার, এটা লিখতেই হবে। এবার যদি বলে আমাকে মুখ্য মান বের করো, তাহলে মুখ্য মানের জন্য n ইকুয়াল টু 0 বসাতে বলেছি আমি। তাহলে n ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই, মুখ্য মান হেডিং টেডিং তুমি করবে, আগে কয়েকটা অঙ্ক আমি করে দেখিয়েছি, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি থিটা ইকুয়াল টু n যদি 0 বসাই তাহলে এইটুকু মারা যাচ্ছে, তাহলে 3π/4 এখানে থেকে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে গেল এটা 3π/4। এই জিনিসটা আমাকে জানতে হবে, কিন্তু এই যে জিনিসগুলো শেখানো হচ্ছে, তুমি যদি ভাবো শুধুমাত্র আমি এইটা শিখছি যে আমার ক্লাস 12-এ একটা মার্ক পেতে হবে ভালো, সেই মার্ক পাওয়া হয়ে গেলেই আমার কাহিনী শেষ হয়ে যাবে। ভাই তোমাকে তো কলেজে অ্যাডমিশন নিতে হবে, কলেজে অ্যাডমিশন নিলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এখন তোমাদের সেমিস্টার সিস্টেম হয়েছে, ফার্স্ট ইয়ারের 2টো সেমিস্টার, সেকেন্ড ইয়ারের 2টো সেমিস্টার, থার্ড ইয়ারের 2টো সেমিস্টার, ওই দুটো অর্থাৎ 6টা সেমিস্টারে তোমার অঙ্ক তো করতে হবে। আর অঙ্ক করতে হলে এই জিনিসগুলো ভীষণ কাজে লাগবে ওখানে। ত্রিকোণমিতি ছাড়া কলেজে বেশিরভাগ আর কিছু নেই, প্রত্যেকটা জিনিসের মধ্যে ত্রিকোণমিতি আছে। তুমি জিওমেট্রি করতে যাও আছে, ক্যালকুলেশন অর্থাৎ ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে যাও তার মধ্যেও ত্রিকোণমিতি আছে, তুমি যাই করতে যাও না কেন ত্রিকোণমিতি আছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো এটা। আরেকটা অঙ্ক আমি এবার শেখাবো 5-6টা উদাহরণ দিই, তারপর অন্য টপিক্সে যাবো। আমি চিন্তা করতে হবে, আমি যতক্ষণ আছি খুব সহজেই তুমি জিনিসটা শিখতে পারবে এবং সবথেকে বড় কথা অনুভব করতে পারবে। অনুভব করতে পারলেই হয়ে যাবে, আর কোনো দরকার নেই। এবার মনে করো আমাকে দিয়েছে এই অঙ্কটা, বলেছে sec ইনভার্স -2 এর সাধারণ মান এবং মুখ্য মান তুমি নির্ণয় করো। তাহলে কী করবো, একই অঙ্ক তো অনেকগুলো করেছি, প্রথম ধরে নেবো এটা ইকুয়াল টু থিটা, স্টেপগুলো ফলো করতে হবে। কী স্টেপ আমি অ্যাপ্লাই করছি এর উপর। তাহলে প্রথম ধরে নেবো এটা ইকুয়াল টু থিটা, sec ইনভার্সটা ওই দিকে নিয়ে গেলাম, তাহলে কী লেখা যাবে, sec থিটা ইকুয়াল টু -2, মাইনাস থাকলে মাইনাস মাথার থেকে ডিলিট করে দাও, শুধুমাত্র ভাবো sec কত ডিগ্রির মান 2, sec কিন্তু শুধুমাত্র 60 ডিগ্রির মান 2 হয়। তাহলে সেখানে আমি অ্যাপ্লাই করব কি, আমি এখানে লিখব sec থিটা ইকুয়াল টু মাইনাস ছিল তাই থেকে গেল sec 60 ডিগ্রি অর্থাৎ π/3। এবার মাইনাসটা আমাকে ভেতরে ঢোকাতে হবে, মাইনাস ভেতরে ঢোকাতে হলে ওই যে ওদের কোন কোন ঘরে ও রাজত্ব করতে পারে সেটা আমার মাথায় রাখতে হবে। তাহলে sec কিন্তু ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্র্যান্টে কারো ভ্যালু যদি বের করতে হয় তাহলে পাই থেকে বিয়োগ করব। এটা একটা কথা, ইম্পর্টেন্ট কথা, নোট করো। কি, যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে কারো ভ্যালু বের করতে বলা হয় যে নেগেটিভ সমেত, এই জায়গায় নেগেটিভ আছে শুধুমাত্র, এই নেগেটিভটা তুমি চেঞ্জ করে সেকেন্ড কোয়াড্র্যান্টে মানটা বের করো, তাহলে সরাসরি পাই থেকে বিয়োগ করলেই নেগেটিভটা মারা যায়। এই কথাটা মাথায় রেখে দেবে। তাহলে এখানে আমি লিখব sec থিটা ইকুয়াল টু sec
পাই মাইনাস পাই বাই 3। ব্যাক ক্যালকুলেশন করে দেখো, দেখো এইটাই পাওয়া যাবে সব ক্ষেত্রে। তাহলে সহজ কথাই আমি বলে দিয়েছি, মাইনাসটা ওঠাতে গেলে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে যদি মানটা বের করতে হয় তাহলে পাই থেকে মানটা বিয়োগ করে দেবে, মাইনাস এমনি মোড়ে ভূত হয়ে যাবে, ভূত হয়ে আবার মোড়ে আবার কোন জায়গায় চলে যাবে তার ঠিক নেই। তাহলে এখানে আমি লিখতে পারি sec থিটা ইজ ইকুয়াল টু sec 2 পাই বাই 3। এবার আমার কি জানতে হবে, sec অর্থাৎ ওর জন্ম হয়েছে cos থেকে, cos-এর জেনারেল ভ্যালুটা কি, cos-এর জেনারেল ভ্যালুটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস, এখানে আলফার মান কত পেয়েছি 2 পাই বাই 3। অ্যান্সার হয়ে গেল, এটা হলো সাধারণ মান। এবার যদি মুখ্য মান বের করতে বলা হয় তাহলে মুখ্য মানের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, n ইজ ইকুয়াল টু 0 বসাতে হবে। আর আমি বলেছিলাম শুধুমাত্র cos-এই প্লাস মাইনাস থাকে, cos মানেই আসলে sec, cos-এর বিপরীত sec, sec-এর বিপরীত cos। তাহলে এই ক্ষেত্রে প্লাস মাইনাস নেব না, শুধুমাত্র প্লাস মানটা নেব, এটা কিন্তু আমি আগেও বলেছি। তাহলে তুমি শুধু প্লাস মানটা গ্রহণ করবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই 3, এটা হলো আমার মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। এবার আমরা সামনের দিকে কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদের শেখানোর চেষ্টা করব। চলো সামনের দিকে এগোই। লগ যা গলে ফির ইস হাসি রাত হোনা হো, লগ যা গলে দুবারা মুলাকাত হোনা হো। দেখো এবার আমরা যে জিনিসটা শিখব সেটা কি, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 লেখা যায়। কেমন, কোনো একটা অঙ্কে সাপোজ তুমি মনে করো কজ ইনভার্স 1/2 আছে প্লাস সাইন ইনভার্স 1/2 আছে, তাহলে এই অঙ্কটিতে তুমি ডাইরেক্ট এই দুটো যোগফল ইজ ইকুয়াল টু পাই বাই 2 লিখে দিতে পারবে। যদি তুমি বলো যে কেন লিখে দেওয়া যাবে, তাহলে তুমি নর্মালি ভাবো cos ইনভার্স 1/2 আছে, cos কত ডিগ্রির মান 1/2, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে তুমি আমাকে খুব সহজেই উত্তর দেবে cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে 60 ডিগ্রি আমি এই যে লিখলাম। প্লাস আবার যদি বলি সাইন কত ডিগ্রির মান 1/2, তাহলে তুমি আমাকে বলবে সাইন 30 ডিগ্রির মান 1/2, তো এই জন্য 30 ডিগ্রি লিখে দিলাম। 60 আর 30 যোগ করলে পাই বাই 2 পাওয়া যায়, সেই জন্যই আমি পাই বাই 2 লিখেছি। খুব সহজেই এটা লেখা যায়। এটা তো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা তো আমি তোমাকে প্র্যাকটিক্যালি শিখিয়েছি, তাহলে থিওরিটিক্যালি এর প্রমাণ তো অবশ্যই থাকতে হবে, সেই প্রমাণটা আমরা শেখার চেষ্টা করবো এবার। তাহলে এই জাতীয় সূত্র কিন্তু আমরা এইখানে ইউজ করব, এই কথাটা যেন মাথায় থাকে যে কজ অফ সামথিং প্লাস সাইন অফ সামথিং, যদি সামথিং আর সামথিং ইকুয়াল টু হয় তাহলে এই দুটোর অ্যাডিশন ইকুয়াল টু পাই বাই 2 বা 90 ডিগ্রি লেখা যাবে, এটা যেন মাথায় থাকে। চলো আমরা এগোবো সামনের দিকে, সূত্রটাকে প্রুভ করি, তারপর দেখছি আরও কি কি হয়। ধরে নিলাম সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, অবশ্যই লেখা যেতে পারে। এবার আমি যদি তোমাকে বলি যে তুমি কস থিটার মানটা বের করো, তাহলে তুমি কি বলবে, এটা তো খুব সহজ জিনিস দাদা, কীভাবে বের করবো, আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু কস পাই বাই 2 মাইনাস থিটা, এটাই তো লেখা যায়। সাইন থিটা যদি এক্স হয় তাহলে কস পাই বাই 2 মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু আমরা এক্স লিখতে পারি, কারণ সাইন থিটা এটা মানেই কস পাই বাই 2 মাইনাস থিটা ক্লাস 10-এর রুল। সাইন থিটার মানে এক্স, তাহলে এর মানও এক্স। এই দুটো এবার আমরা বিচার করব, তাহলে এই দুটো অনুযায়ী আমি লিখতে পারি কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস থিটা, এইটুকু নিয়ে বিচার করেছি আমি, কজটা ওই দিকে পাঠিয়ে দিয়েছি, তাই কজ ইনভার্স এক্স হলো, বাদিকে পড়ে রইল পাই বাই 2 মাইনাস থিটা। এবার আমরা কি কি পেলাম, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা ধরে নিয়েছিলাম, আর কজ ইনভার্স এক্স মানে পেয়েছি পাই বাই 2 মাইনাস থিটা, এই দুটো অ্যাডিশনই তো এখানে আছে, তাহলে এখানে অ্যাডিশন করে দিই, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্সের মান থিটা প্লাস পাই বাই 2 মাইনাস থিটা, কজ ইনভার্স এক্সের মান বসিয়ে দিয়েছি, মরে গেল দুইজন, মরে গিয়ে পড়ে রইল পাই বাই 2, খতম কাহিনী। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কী হয়, পাই বাই 2 হয়। এবার লজিক্যালি ভাবতে হবে, ক্লাস 10-এ কিন্তু আমরা শিখেছিলাম সাইন ফাংশনের সঙ্গে কস ফাংশনটা পূরক কোণে থাকে এবং পূরক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো সাইন ফাংশন প্লাস কস ফাংশন যদি এই দুটো সেম থাকে তাহলে ওদের মান সবসময় পূরক কোণ হবে। কি বললাম কথাটা, সাইনের সঙ্গে কস ফাংশনটা পূরক কোণে থাকে, তাই যে সাইন ফাংশন কস ফাংশন পাশে যদি সেম ভ্যালু থাকে ইজ ইকুয়াল টু পূরক কোণ মানে 90 ডিগ্রি লেখা যাবে। তাহলে এই লজিকে তুমি বলো তো, আমি যদি ট্যান ইনভার্স এক্স লিখি তাহলে ট্যানের সঙ্গে পূরক কোণে থাকে কট, তাহলে কট ইনভার্স এক্স এটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 লেখা উচিত। তার প্রমাণ যদি তুমি করতে চাও এইরকম ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা ধরে নাও, মান বের করো, খতম কাহিনী হয়ে যাবে। এবং একইভাবে কি আমি বলতে পারি যে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স এটা মানেও পাই বাই 2 লেখা যাবে মেরে ভাই।
তাহলে এই যে তিনটি নতুন সূত্র পাওয়া গেছে, এই তিনটি সূত্র মাথায় রাখতে হবে। ওকে, মাথায় রাখতে হবে যে কোনো ফাংশন এবং তার পূরক কোণের ফাংশনটা। দেখো ইনভার্স ফাংশনটা তো কোণ নির্দেশ করে, তাহলে কোনো একটা ফাংশন এবং তার পূরক কোণের ফাংশনটা যদি পাশাপাশি অ্যাডিশন আকারে থাকে এবং এই মানটা যদি সেম থাকে ইকুয়াল টু পূরক কোণ লেখা যাবে। এই কথাটা যেন মাথার পরিষ্কার জায়গায় থাকে। এবার এই জাতীয় জিনিস আমি ইউজটা কোথায় করব সেটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো দেখো বোর্ডে আমি একটা অঙ্ক নিয়েছি, এই অঙ্কটা অতি সংক্ষিপ্তে 13 দাগের অঙ্ক। অতি সংক্ষিপ্তে 13 দাগে দেখো এই অঙ্কটা আছে তোমাদের। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে দেখো সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ এই টোটালটার একটা সমাধান আমাদের বের করতে বলা হয়েছে। দেখো আমরা জানি সাইন, মনে করো সাইন 30 ডিগ্রি যদি তোমাকে বলি সেটা ইকুয়াল টু হাফ হয়, তাহলে নর্মাল একটা ফাংশন সর্বদা কিন্তু ভ্যালু নির্দেশ করে, আর ইনভার্স ফাংশন কোণ নির্দেশ করে। তাহলে বাইরে কোন ফাংশন আছে, নর্মাল একটা ফাংশন, তাহলে এটা সমাধান করলে কিন্তু একটা ভ্যালু পাওয়া যাবে। সেটা তোমার কী হবে, -1 থেকে +1 মধ্যে থাকবে, কারণ বাইরে তোমার সাইন ফাংশন আছে আর সাইন ফাংশন -1 থেকে +1 মধ্যে বিচরণ করে। তাহলে এইটা যেন হিসাব করলে আমার একটা সংখ্যা আসে এবং সেই সংখ্যাটা -1 থেকে +1 মধ্যে থাকতে হবে। দেখো কিভাবে এবার আমরা সমাধান করব। দেখো এই জায়গায় আমরা সাইন একটু আগেই জাস্ট আমি তোমাকে বলেছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 লেখা যায়। তাহলে এই জায়গা খেয়াল করে দেখো সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ আছে, তাহলে এর মতো দেখতে লাগছে। এটা ইকুয়াল টু ডাইরেক্ট আমরা π/2 বসিয়ে দিতে পারি। সাইন π/2 মানে 1 হয়ে গেল অঙ্কটা। তাহলে তোমাকে যে জিনিসটা শেখানো হয়েছে সেটা ইউজ করা হবে এই জাতীয় অঙ্কতে। আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমি। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক নিয়েছি, এটা অতি সংক্ষিপ্তের 38 নম্বর অঙ্ক। এই অঙ্কটিতে বলেছে tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল টু π/2 হলে x এর মান কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। খুব সহজে অ্যান্সার দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়, আমি এটাকে লিখতে পারি cot ইনভার্স, জাস্ট এটাকে উল্টে দিতে হয়, তাহলে x লেখা যায়, কারণ tan এর বিপরীত ফাংশন হয় cot। তাহলে এটাকে যদি আমি cot ইনভার্স লিখি তাহলে এই ভ্যালুটা উল্টে যাবে, তাহলে 1/x উল্টে গেলে x হয়, প্লাস এখানে আছে কি tan ইনভার্স 2 इक्वल टू π/2। ताहले मेरे प्यारे भाई और बहन, आप लोग देखिए एक लॉ था हमारे पास, उस लॉ में था इस टाइप का एक सिचुएशन, जिस सिचुएशन में ए वैल्यू और ए वैल्यू एक होना चाहिए, उसके बाद ही हम लोग π/2 लिख सकते हैं। তাহলে কি আমি বলতে পারি যে x ইকুয়াল টু 2 ডাইরেক্ট এই জিনিসটা বলতে পারি কি? দেখো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2 হয়, তাহলে এই জায়গা cot ইনভার্স x আছে, তাহলে এটাও tan ইনভার্স x হতে হতো তবেই তো π/2 আমি লিখতে পারতাম, সেই জন্যই x এর মান 2 আমি বলে দিতে পারি। অ্যান্সার খতম। তাহলে এই জাতীয় সূত্রগুলো এই রকম অঙ্কে আমি ইউজ করব। তোমার বইয়ের পুরো একদম অঙ্কের নম্বর ধরে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। আর একটা উদাহরণ আমি দেবো, সেটা মনোযোগ সহকারে দেখো, তাহলেই তোমরা সমস্ত জিনিস বুঝে যাবে। চলো সামনের দিকে। দেখো এই অঙ্কটা আমাদের সমাধান করতে দিয়েছে। এবার এখানে আছে sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cosec ইনভার্স cot ইনভার্স 3 এর ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে খুব সহজেই এটা আমরা সমাধান করতে পারবো। এই অঙ্কটা কিন্তু তোমার 2017 এবং সম্ভবত দুবার এসছে এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে এটা আবারও আসতে পারে এবং এই জাতীয় অন্য অঙ্ক জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে অন্য অঙ্ক আমাকে দিতে পারে। এটা যেহেতু দুবার এসেছে, তাহলে তোমরা খুব মনোযোগ সহকারে এটা দেখো আমি কিভাবে সমাধান করছি। এই জাতীয় অঙ্ক সমাধান করার সময় তোমাকে প্রথম কি করতে হবে, যে ধরি tan ইনভার্স 2 ইকুয়াল টু মনে করো আলফা এবং cot ইনভার্স 3 ইকুয়াল টু বিটা ধরে নিলে, তাহলে এখান থেকে লেখা যায় tan আলফা ইকুয়াল টু 2 আর এখান থেকে cot বিটা ইকুয়াল টু 3 লেখা যায় তো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sec স্কোয়ার, এখানে আমার কি আছে, এটাকে ধরেছি আমি আলফা, তাহলে আলফা প্লাস cosec স্কোয়ার, এটাকে আমি ধরেছি বিটা। তাহলে sec স্কোয়ার আলফা প্লাস cosec স্কোয়ার বিটা আছে এখানে, আর আমার এই দুটো ভ্যালু কিন্তু জানা আছে। তাহলে দেখো secকে ডাইরেক্ট লেখা যায় 1 প্লাস tan স্কোয়ার আলফা আর cosecকে ডাইরেক্ট লেখা যায় 1 প্লাস cot স্কোয়ার বিটা। এই দেখো tan আলফার ভ্যালু তো আমি জানি, তাহলে 1 প্লাস 2 এর স্কোয়ার মানে 4, 1 প্লাস cot বিটার মান 3, তাহলে তার স্কোয়ার করলে 9, তাহলে অ্যান্সার কত হলো, 9 রেখে 10 আর 5 15। অ্যান্সার খতম। কত সহজ অঙ্কটা, এটা দুবার এসেছে পরীক্ষায়, তাও আমরা কিন্তু অ্যান্সার করতে অনেক সময় পারি না। তাহলে তোমরা যদি ফোকাস দিয়ে এখানে দেখো, তোমার ইয়ার সলিউশনও কিন্তু আমি করে দেবো।
টেনশন করতে হবে না, পরপর তুমি ক্লাসগুলো পাবে, ক্লাসগুলো অ্যাটেন্ড করলে টোটালি পরীক্ষার জন্য তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে। তাহলে তুমি অ্যালার্ট হয়ে এইদিকে দেখো। তাহলে এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার সামনের দিকে আরও কিছু সূত্র আছে, সেই জিনিসগুলো ধীরে ধীরে আমরা বুঝবো। চলো সামনের দিকে আমরা এগোই। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন। সামনেই আমাদের বাঙালির প্রিয় উৎসব আছে, দুর্গা উৎসব। তা দুর্গা উৎসবে তো ঘুরতে হবে। ইতিমধ্যে সবাই জামা প্যান্ট, পোশাক আশাক সব কেনা শুরু করে দিয়েছি আমরা। প্যান্ডেলে প্যান্ডেলে কাপড় লাগানো শুরু হয়ে গেছে, চারিদিকে কাশ ফুল ফুটে উঠেছে, শিউলির গন্ধে কিন্তু ভুবনটা এখন মাতোয়ারা আছে। তাহলে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে আমাদের তো আনন্দ করতে হবে, তাই তো? ঘুরতে হবে, ফিরতে হবে, ভালো খেতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু তার মাঝে পড়াশোনাটাও করতে হবে। সেই পড়াশোনা কিন্তু যদি তুমি না করো তাহলে সামনে কিন্তু তোমার আবার ওই যে এত আনন্দ নিরানন্দ চলে আসবে। তাহলে আনন্দ করব, তার মাঝে ধীরে ধীরে অল্প অল্প করে পড়বো, পুরো দিনটা যেন বেকার না যায়। 1 ঘন্টা 2 ঘন্টা অবশ্যই পড়ে নেবে অবশ্যই। দেখো এবার যেটা আমরা শিখবো সেটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ক্লাস 12-এর তুমি ক্যালকুলাস বিদ্যা, ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন এবং তুমি যতগুলো জিনিস অ্যাপ্লাই করবে সবথেকে বেশিবার এই জিনিসটাই কিন্তু অ্যাপ্লাই করা হয়। তাহলে কি দেখো সেই জিনিসটা, মনে করো কোনো এক জায়গায় আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি খুব সহজে, সেই জিনিসটা এখন আমরা শেখার চেষ্টা করব। কেমন দেখো, মনে করো আমার এই tan ইনভার্স x এটা ইকুয়াল টু আমি আলফা ধরে নিলাম, এবং tan ইনভার্স y এটাকে আমি বিটা ধরে নিলাম, তাই তো? তাহলে আমি কি বলতে পারি এটা মানে আলফা প্লাস বিটা? অবশ্যই বলতে পারি। এবার আমি এর বাঁদিকে ট্যান ফাংশনটা বসিয়ে দিলাম। তাহলে ট্যান ফাংশন বসিয়ে দিলে এটা ট্যান অফ এ প্লাস বি এর সূত্র ক্লাস 11-এ খুব ডিটেলসে এই বিষয়ে আমরা শেখার চেষ্টা করেছিলাম 11-এ। তাহলে ট্যান অফ এ প্লাস বিকে কী লেখা যাবে? ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। খুব সিম্পল জিনিস, এবং আমার মনে হয় ক্লাস 11-এর সবথেকে সহজ সূত্রের মধ্যে এটা অন্যতম একটা সূত্র। তাহলে এই জিনিসটা আমরা লিখেছি। এবার দেখো এই জায়গায় আমি এই ট্যানটাকে ওই দিকে নিয়ে যাব। তাহলে আমার এইদিকে পড়ে থাকে শুধুমাত্র আলফা প্লাস বিটা ইকুয়াল টু ট্যান ওই দিকে গেলে ট্যান ইনভার্স থাকে, আর এই জিনিসটা পড়ে থাকে। এবার অত বড় একটা জিনিস আমার লিখতে খুব পছন্দ হচ্ছে না, আমি ওর সিম্পল একটা শর্টকাট জিনিস লিখবো। দেখো ট্যান আলফা ইকুয়াল টু এখান থেকে কী পাওয়া যায়? এই জায়গায় আমি রেড পেন দিয়ে লেখাচ্ছি। দেখো এই জায়গায় আমি রেড পেন দিয়ে লিখছি। দেখো ট্যান আলফা তো পেয়েছি, এই ট্যানটা যদি ওই দিকে চলে যায় তাহলে আমি কিন্তু লিখতে পারি ট্যান আলফা ইকুয়াল টু এক্স, এবং এই ট্যানটা যদি এই দিকে চলে যায় আমি কিন্তু লিখতে পারি ট্যান বিটা ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ ট্যান আলফা মানে এক্স আর ট্যান বিটা মানে ওয়াই। এই এক্স আর ওয়াই আমি এখন বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই জায়গায় যদি এক্স বসিয়ে দিই তাহলে এক্স প্লাস ট্যান বিটা মানে ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা কিন্তু আমার একটা সূত্র তৈরি হলো। এবার দেখো যদি আমি এই আলফা আর বিটার মানটা এখানে বসিয়ে দিই, আলফা মানে কি আছে? ট্যান ইনভার্স এক্স, বিটা মানে কি আছে? ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমি কি পেলাম? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা আমার একটা সূত্র তৈরি হয়ে গেছে। এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমরা সব থেকে বেশি ইউজ করব, এবং এটা সব থেকে পাওয়ারফুল একটা সূত্র, অর্থাৎ অনেক কঠিন অঙ্ককে খুব সহজ করে দেবে এটা। দেখো এখানে আমি এই জিনিসটার মান বের করতে চেয়েছিলাম, এই যে মানটা আমি লিখেছি সেটার ফলাফল এই জিনিসটা পেয়েছি, এবং এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। কিভাবে? তুমি নিজেকে বোঝাও যে এখানে আছে আসলে ট্যান অফ এ প্লাস বি, ট্যান অফ এইটা মানে এ আর এটা মানে হচ্ছে বি, ট্যান অফ এ প্লাস বি। তাহলে সেটাকে কি লেখা যায়? সেটাকে লেখা যায় ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই যে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর এই জায়গায় যেহেতু ট্যান দেই ফাংশনটা আছে, এখানেও ইনভার্স আছে, এখানেও ইনভার্স আছে, তাই এখানেও ইনভার্স বসিয়ে দিয়েছি। কি বললাম কথাটা খুব সহজে, যে ট্যান অফ এ প্লাস বি। এটা ক্লাস 11-এ আমরা কি শিখেছি? এটা তো শিখেছি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটাই তো শিখেছি। তাহলে এই যে জিনিসটা আছে, এই এক্সটাকে মনে করো এ আর ওয়াইটাকে মনে করো বি, তাহলে এই যে ট্যান এ ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এখানে ট্যান ইনভার্স তাই এখানেও ট্যান ইনভার্স বসিয়ে দিলাম। তাহলে এই যে সূত্র আমি প্রমাণ করে দেখিয়েছি, একইভাবে সাইন কস কোসেক কট যতগুলো আছে সবগুলো এই রুলেই প্রমাণ করা যায়। তোমরা চেষ্টা করলে নিজেরা প্রমাণ করতে পারবে, সেটা তোমরা বাড়ি বসে করে নাও। বাকিগুলো আমরা মুখে মুখেই সূত্র তৈরি করব। দেখো কিভাবে তৈরি করছি, সেটা লজিকটা আগে বোঝো। তোমাকে বের করতে দিয়েছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এই ভ্যালুটা তোমাকে বের করতে দিয়েছে। তাহলে এটা ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র আছে, তাহলে সেই ক্ষেত্রে ট্যান ইনভার্স আসার জন্য ডান দিকেও ট্যান ইনভার্স বসিয়ে দিলাম। আর ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র কি?
ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এ মানে এইটা, বি মানে এইটা, এক্স, অনলি এক্স আর ওয়াই লিখবো আমরা। তাই যে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এটা হলো আরেকটা সূত্র, সিম্পল লজিক। এবার মনে করো কোনো এক জায়গায় তোমাকে বের করতে দিয়েছে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই, এই ভ্যালুটা বের করতে দিয়েছে। তাহলে এই জায়গায় কট ইনভার্স আছে, এখানেও কট ইনভার্স আছে, তাহলে আমি এখানেও কট ইনভার্স লিখবো। এবার নিজেকে বোঝাও, কট অফ এ প্লাস বি এর সূত্র কি? কট অফ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কট এ কট বি মাইনাস 1। তাহলে এই জায়গায় লিখে দেবো কট এ কট বি, তাহলে এক্স ওয়াই মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, তাহলে কট বি মানে ওয়াই প্লাস কট এ মানে এক্স। তাহলে এটা কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর সূত্র হয়ে গেলো এটা। একইভাবে সাইন কজও তৈরি হবে, তাহলে সাইন কজটাও আমরা তৈরি করার চেষ্টা করব। তার জন্য বোর্ডটা আমরা একটু ক্লিয়ার করে নিই, তারপর দেখাচ্ছি, এবং এটা কোথায় ইউজ করব সেটাও কিন্তু আমরা দেখব। তোমরা খাতায় নোট করে নাও এই জিনিসগুলো। এবার মনে করো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এই ভ্যালুটা আমাকে বের করতে দিয়েছে। ক্লাস 10-এ কিন্তু আমরা একটা জিনিস শিখেছিলাম যে মনে করো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে কস থিটা কিন্তু লেখা যায় √1 মাইনাস এ স্কোয়ার। এখন যদি এই জিনিস আমার শেখাতে হয় তাহলে কিন্তু দুঃখের আর শেষ থাকবে না। ক্লাস 10-এর সূত্র এটা কিভাবে পাওয়া যায়? ক্লাস 10-এর প্রিন্সিপাল সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেখান থেকে লেখা যায় কস থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এখানে কস থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন থিটার মান এ বলেছে, তাহলে এ স্কোয়ার। তাহলে একটা কথা তুমি সরাসরি মনে রাখবে, যদি সাইন থিটার ভ্যালু কিছু বলে দেওয়া থাকে, কস থিটার ভ্যালু বের করতে হলে √1 মাইনাস যে ভ্যালু বলে দেওয়া আছে তার হোল স্কোয়ার। সেমভাবে যদি কখনো কস থিটার ভ্যালু বলে দেওয়া থাকে, সেখান থেকে সাইন থিটার ভ্যালু বের করতে হলে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবো। মানে একটার ভ্যালু বলে দেওয়া থাকলে আরেকটা বের করার জন্য √1 মাইনাস সেটার স্কোয়ার। কীভাবে বের করা যাবে? এই সূত্র থেকে বের করা যাবে। তাহলে এটা এখন মাথায় রাখার চেষ্টা করো। চলো আমরা সামনের দিকে এগোবো, এই সূত্রটা তৈরি করার চেষ্টা করবো। এবার এখানে আছে কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে তুমি নিজেকে বোঝাবে কিভাবে? মনে করো এখানে সাইন অফ এ প্লাস বি এর সূত্র আছে, তাহলে এখানে সাইন অফ এ প্লাস বি এর সূত্র আমরা লিখবো। তো যেহেতু সাইন ইনভার্স আছে, ডান দিকেও সাইন ইনভার্স ছিল। সাইন অফ এ প্লাস বি এটাকে লেখা যায় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই তো? তাহলে সাইন এ মানে এক্স লিখে দিলাম। তারপর কি হবে? কস বি সাইন বি মানে আছে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সাইন এ, এটা হচ্ছে সাইন বির মান। তাহলে আমার সাইন অফ এ প্লাস বি এর সূত্র এখানে আমরা বসাবো, তাহলে সেটাকে লেখা যায় সাইন এ কস বি, কিন্তু এখানে সাইন বির মান আছে। তাহলে সাইন বি এইটা মানে আমার মনে করে বলে দেওয়া আছে ওয়াই, তাহলে কস বি ইজ ইকুয়াল টু কী লেখা যায়? √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থেকে কজে যেতে হলে √1 মাইনাস যেটা আছে সেটারই স্কোয়ার। তাহলে সাইন এ কস বি এর ক্ষেত্রে √1 মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা সাইন বিতে আছে সেই জন্য এটা করলাম, প্লাস সাইন এ কস বি। এবার কজ এ সাইন বি, এখানে কিন্তু সাইনের মান আছে এক্স, তাহলে কজে যেতে হলে কী করতে হবে? √1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন এ কস বি, কজ এ সাইন বি মানে ওয়াই আছে, ওটা চেঞ্জ করতে হলো না। তাহলে এটা হলো আমার সূত্র। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, তার সূত্রটা হবে কি? সাইন ইনভার্স এক্স ইন্টু, এটা অনেক কঠিন ব্যাপার মনে রাখা, সহজ রুল হচ্ছে আমি মনে রাখতে পারি না। কীভাবে মনে রাখবে তুমি? যে সাইন অফ এ প্লাস বি এর সূত্র আছে মনে করো, তাহলে সাইন এ মানে এক্স, কস বি এটাকে কজে রূপান্তরিত করলাম, প্লাস কজ এ ছিল সাইন, একে কজে রূপান্তরিত করলাম সাইন বি। সাইন এ কস বি, কজ এ সাইন বি হয়ে গেল। এবার মনে করো তোমার যদি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স প্লাস নয় মাইনাস প্লাস তো করেছিস, সাইন ইনভার্স ওয়াই এই সূত্রটা বের করতে দেওয়া হয়, তাহলে খুব সহজেই তুমি নিজে বের করতে পারবে। কীভাবে? প্রথম সাইন ইনভার্স লিখে নিলাম, সাইন অফ এ মাইনাস বি এর সূত্র ভিতরে বসিয়ে দেবো। সাইন অফ এ মাইনাস বি এর সূত্র কী হয়? সাইন এ, এখানে সাইনই আছে তাই জন্য এক্স লিখে দিলাম, কস বি, তাহলে এখানে হবে কজ এ হবে এই ফাংশনটা, মাইনাস কজ এ মানে এটাকে কজে রূপান্তরিত করতে হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন বি, তাহলে এটা সাইন এ আছে জন্য এটা রেখে দিলাম। এই হয়ে গেল আমার সূত্র, তাই তো? তাহলে এবার কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এটা নিজেরা খাতায় বুঝে বুঝে লিখে ফেলো, যতক্ষণ না আমি বোর্ড ক্লিয়ার করে লিখছি তার আগে যেন লেখা হয়ে যায়। অবশ্যই লিখে ফেলো জলদি, খুব জলদি লিখে ফেলো। তাহলে এবার মনে করো আছে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই। তাহলে নিজের ব্রেনকে কি বোঝাতে হবে? নিজের ব্রেনকে বোঝাতে হবে এখানে কজ অফ এ প্লাস বি আছে, তাহলে কজ ইনভার্স আছে জন্য এই দিকেও আমি কজ ইনভার্স লিখে ফেললাম। লিখে ফেলার পর কজ অফ এ প্লাস বি এর সূত্র ব্র্যাকেটের মধ্যে লিখব।
কজ অফ এ প্লাস বি এর সূত্র কী হয়, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কজ এ কজেই আছে তাহলে এক্স হবে, কজ বি কজেই ফাংশনটা আছে তাই ওয়াই হলো, মাইনাস সাইন এ তাহলে এটাকে সাইনে রূপান্তরিত করতে হবে, ইন্টু সাইন বি তাহলে এটাকেও সাইনে রূপান্তরিত করতে হবে, হয়ে গেল সূত্রটা। খুবই সিম্পল লজিক, কোনো কঠিন ব্যাপার নেই এখানে। এবার যদি তোমার কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই তুমি লিখে দিতে পারবে কি, যে কজ এ কজ বি অর্থাৎ এক্স ওয়াই প্লাস সাইনে সাইন বি, অর্থাৎ এটাকে সাইনে রূপান্তরিত করলাম তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটাকেও সাইনে রূপান্তরিত করলাম √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই হয়ে গেছে আমার সমস্ত সূত্র। এবার এই যে সূত্রগুলো আছে যদি তুমি সমস্তগুলো মনে রাখতে পারো, মনে রাখা কিন্তু কঠিন ব্যাপার নয়, লজিক যেটা বলেছে ওই লজিক ইউজ করেই তোমাকে মনে রাখতে হবে। মনে রাখতে পারলে খুবই ভালো, লজিকটা বুঝে নাও সবথেকে বড় কথা, যে কীভাবে মনে রাখার পদ্ধতিগুলো আছে, এবং ট্যানের সূত্রটা কিন্তু মনে রাখবে। ট্যানটাই আমরা সব থেকে বেশি ইউজ করব। ওকে, তো চলো এর কিছু উদাহরণ দিয়ে এটা কোথায় আমরা ইউজ করব সেই জিনিসটা এবার শিখে নিই। সামনের দিকে চলো। এই অঙ্কটা মনে করো আমাকে সমাধান করতে দিয়েছে, তাহলে কিভাবে সমাধান করব আমরা, ওই যে একটু আগে যে সূত্রগুলো শিখলাম সেটা সাজিয়ে আমাকে সমাধান করতে হবে। তাহলে আমি এটাকে দুটো ফাংশানে মনে করো ভেঙে নিয়েছি, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা পার্ট আর এই অঙ্কের এটা আরেকটা পার্ট। তাহলে এর উপর আমি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করব। কি বলতে চাইছি, এটা একটা পার্টে আমি ভেঙে নিলাম আর এখান থেকে এটাকে আরেকটা পার্টে আমি ভেঙে নিলাম। এটার উপর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করব, এটার উপরেও সেম কাজ করব। তাহলে তোমার এখানে একটা মনে প্রশ্ন হতে পারে, যদি 3টে থাকে বা 5টা থাকে, মানে বিজোড় ফাংশন থাকে, তাহলে কিভাবে করব? তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে এই পার্টটা সমাধান করব, সমাধান করলে একটা মান বেরোবে, সেটার সঙ্গে লাস্টে গিয়ে এটা আবার যোগ করে দেবো। আসছি সেই পার্টে আসছি। তাহলে এই অঙ্কটা কিভাবে হ্যান্ডেল করব দেখো, এটার আমি সমাধান করছি। তাহলে ট্যান ইনভার্স লিখে নিলাম, প্রথম লিখে নেওয়ার পর ব্রেনকে বোঝাতে হবে কি, এটা মনে করো ট্যান অফ এ প্লাস বি আছে। তাহলে ট্যান অফ এ প্লাস বি মানে কি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। কি বললাম কথাটা, আমি এখানে মনে করো ট্যান অফ এ প্লাস বি আছে, সেটাকে তুমি কি লিখবে, ট্যান ইনভার্স প্রথম লিখে নেবে, ট্যান এ ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ডান দিকেও সেম কাহিনী করব, ডান দিকে ওই যে ট্যান ইনভার্স লিখে নিলাম, এখানেও ট্যান অফ এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ট্যান অফ এ প্লাস বি এর সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে লেখা যায় ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এই জিনিসটা লেখা যায়। তাহলে এখানে সমাধান করবো এবার ধীরে ধীরে, এগুলো তো ক্লাস 5-6 সমাধান, লসাগু টসাগু করে মান বের করতে হয়। তাহলে আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক শেখাবো, সেই শর্টকাট টেকনিকটা কি দেখো, আমি যদি এখানে লসাগু করি তাহলে 4 নং 36 সমান লসাগু হবে। এই দেখো নিচের পাটেও কিন্তু 4 নং 36 লসাগু হচ্ছে। তাহলে এখানে সমাধান করে 2 লাইন লেখার পর 36 কেটে যাবে, তাহলে আমরা 36 লিখবই না, একবারে সমাধান করব। 4 নং 36 লসাগু হচ্ছে, তাহলে 9 এই জায়গা আমার গুণ হলো, প্লাস 4 দুগুণ 8 হলো, বাই এই জায়গা 4 নং 36 মাইনাস 2, 36 মাইনাস 2। কী করলাম, কতটা 36 লসাগু হলো, উপরে যা হলো সেটা উপরে লিখলাম, আর এই জায়গায় যেটা সমাধান করে নিচে হলো সেটা নিচে লিখে দিলাম, হয়ে গেল কাহিনী। 2 লাইন মাঝখান থেকে উড়ে গেছে আমার। তাহলে ডান দিকেও সেম কাজ করব আমরা, এই জায়গায় আমার 5 8 40 লসাগু হচ্ছে, তাহলে 8 প্লাস 5 উপরে বসলো, 5 8 40 মাইনাস 1, 40 মাইনাস 1 এখানে বসলো। এবার এটাকে হিসাব করব, তাহলে ট্যান ইনভার্স এখানে আছে 17 বাই এখানে আছে আমার 34, আর এখানে আছে ট্যান ইনভার্স 13 বাই এখানে আছে 39। তাহলে এটাকে একটু কাটাকাটি করা যাচ্ছে, লেখা যাচ্ছে কি ট্যান ইনভার্স এটাকে পাওয়া যায় হাফ, আর এখানে ট্যান ইনভার্স 1/3। তাহলে এর উপর আবার ওই ট্যান ইনভার্সের সূত্রটা আমি অ্যাপ্লাই করব। তাহলে আমি কোথায় লিখি, নিচ দিয়েই লিখে দিই এক লাইন। দেখো এটাকে আমি লিখে নিলাম ট্যান ইনভার্স, তাহলে এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই যে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। নিচে দেখা যাচ্ছে নিশ্চয়ই, যদি দেখা না যায় তবে তুমি করে নাও খাতায়, আমি তো বলে দিচ্ছি মুখে, সেই হিসাবে লিখে নাও। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে, ট্যান ইনভার্সটা থেকে গেছে, থেকে যাওয়ার পর এখানে আমার লসাগু করলাম, 3 দুগুণ 6 লসাগু হলো। তাহলে এই যে 3 প্লাস 2 অর্থাৎ 5 উপরে বসলো, 6 কিন্তু আর লিখবো না, 6 নিচের 6 সঙ্গে কেটে যাবে, আর 3 দুগুণ 6 মাইনাস 1 নিচেও থাকছে 5। তাহলে কেটে গেল সব, কেটে গিয়ে থাকছে ট্যান ইনভার্স 1। এবার এই জাতীয় অঙ্কে তাহলে তোমার প্রশ্ন হতে পারে, আমরা আজকে প্রথমের দিকেই আলোচনা করেছি মুখ্য মান আর সাধারণ মান, তাহলে এই জাতীয় অঙ্কে আমি মুখ্য মান লিখবো না সাধারণ মান লিখবো? এই জাতীয় অঙ্কে সর্বদা তুমি মুখ্য মান লিখবে, অর্থাৎ নিজেকে বোঝাবে ট্যান কত ডিগ্রির মান 1, নিজেকে কিভাবে বোঝাবে,
ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান 45 বা π/4 এর মান 1, তাহলে এর অ্যান্সার ডাইরেক্ট লিখে দেবে π/4, অ্যান্সার খতম। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কে যে সূত্রগুলো শিখলাম, সেই সূত্রগুলো এই জাতীয় অঙ্কে আমার ইউজ করতে হবে এবং এই প্রসিডিওরে তোমাকে ইউজ করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই জিনিসগুলো। আরেকটা জিনিস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, চলো সামনের দিকে। দেখো এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? এই যে সাইনের সূত্র কিন্তু আমরা জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সেই যে লিখেছিলাম এক্স ইন্টু √1 - y স্কোয়ার প্লাস √1 - x² ইন্টু ওয়াই। ওই √2 দিয়ে অঙ্ক করতে তো অনেক ঝামেলা, ওই ঝামেলায় আমরা যাব না। ফার্স্ট পার্টে কিন্তু আমরা শিখেছিলাম কোনো একটা ফাংশনকে অন্য ফাংশনে ট্রান্সফার করা যায়, তার জন্য কী করতে হয়, সাইডে একটা ত্রিভুজ এঁকে নিতে হয়, সেই ত্রিভুজ থেকে ভ্যালুগুলো বসিয়ে দিতে হয়। আমরা এখানে সেই কাজটাই করব। এই যে ফাংশনগুলো আছে না, তোমাকে যে অঙ্কই দিক না কেন তুমি সর্বদা ট্যানে রূপান্তরিত করে নেবে। ট্যানে রূপান্তরিত করে নিলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়, খুব দ্রুত অ্যান্সার করা যায়। তাহলে এই সমস্ত ফাংশনগুলোকে আমি কি করব, ট্যানে রূপান্তরিত করব। ট্যানে রূপান্তরিত করার জন্য কি করব, ছবি আঁকবো। এই জায়গা থেকে মনে করো অ্যান্সার লেখা শুরু হয়েছে, এটা অ্যান্সার, তাহলে এখানে একটা ছবি আঁকবো। ছবি আঁকবো, ছবিটার নিচে লিখবো এখানে সাইন ইনভার্স 4/5। এখানে মনে করো আমি এটা ইজ ইকুয়াল টু আলফা ধরেছি, তাহলে এটা আলফা লিখবো। এবার তুমি মনে মনে ভাবো সাইন তো ওইদিকে গেলে সাইন আলফা হবে, তাই না? তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু 4/5 আছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু ক্লাস 10-এ আমরা শিখেছিলাম কি, লম্ব বাই অতিভুজ। তাহলে 4/5 আছে সাইন লম্ব বাই অতিভুজ, সাইন লম্ব বাই অতিভুজ, সাইনের মান সর্বদা লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ লিখে দিলাম। পিথাগোরাস সূত্রের মাধ্যমে খুব দ্রুত তুমি কি বের করে নেবে, খুব দ্রুত তুমি ভূমির মান বের করে নেবে। তাহলে 3, 4, 5 যেহেতু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, সেই জন্য আমি 3, 4, 5 লিখে দিয়েছি। 3, 4, 5 যেমন কয়েকটা সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত আছে, সেই শর্তগুলো আমি লিখে দিচ্ছি তোমাকে। কোনো একটা সমকোণী ত্রিভুজের বড় বাহুটা সর্বদা কিন্তু অতিভুজ হয়, বাকি ছোটোগুলো কিন্তু লম্ব আর ভূমি হয়। তাহলে 3, 4, 5 একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করতে পারে। একইভাবে 6, 8, 10 অর্থাৎ 3, 4, 5-এর গুণিতক যতগুলো তুমি নেবে সবগুলো সমকোণী ত্রিভুজ হবে। এবং একইভাবে কিন্তু 12, 5, 13 হবে। তারপর কিন্তু তুমি বলতে পারো 24, 7, 25ও হবে, এরকম কিন্তু কাহিনী আছে। তারপর কি বলতে পারো 24, 10, 26ও হবে। এগুলো কিন্তু সব সমকোণী ত্রিভুজের শর্ত, মানে এগুলো তোমাকে একটু যদি মনে রাখতে পারো তাহলে তোমার আর পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে না। কেমন দেখো, আমি এই জায়গায় দেখলাম 4 আছে লম্ব, 5 আছে তোমার অতিভুজ, তাহলে খুব সহজে আমি বলে দিতে পারি 3 হবে ওর ভূমি, এই প্যাটার্ন অনুযায়ী। তাহলে এই প্যাটার্নগুলো কিছু মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তাহলে এটা লিখে নিয়েছি। এখানে একটা দাগ দেবে, এরকম দাগ দিলে, দাগ দেওয়ার পর এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকবে। সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এর নিচে লিখবে কি সাইন ইনভার্স 5/13, সাইন ইনভার্স 5/13। তাহলে এই জায়গায় এটা ইজ ইকুয়াল টু মনে করো আমি বিটা ধরলাম, এই কোণটার মান বিটা লিখে দিলে। বিটা লিখে দেওয়ার পর এই যে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 5, অতিভুজ হচ্ছে 13। আর এক্ষুনি কিন্তু আমি যে এই জায়গায় লিখেছিলাম মুছে দিয়েছি, আমি কিন্তু বলেছি 5, 12 আর 13 হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এই দেখেছো মুখস্থ রাখলে কত দ্রুত বলে দেওয়া যায়, পিথাগোরাসের সূত্র আর অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে এটা অবশ্যই 12 হবে। তাহলে এটার কাহিনী হয়ে গেছে। ডান দিকে আবার একটা এরকম দাগ দেবে, আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, অর্থাৎ যতগুলো ফাংশন থাকবে ততগুলো ত্রিভুজ আঁকবে। এবার এই ফাংশনটা লিখছি, এটা সাইন ইনভার্স কত আছে, 16/65 আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি গামা লিখলাম, এখানেও আমি গামা লিখে দিলাম। তাহলে আমার এখানে এটা হবে 16, এটা হবে 65। তাহলে এটা যদি আমি হিসাব করি পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমার ভূমিটা বের করতে হবে। তাহলে ভূমি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ভূমি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার। অতিভুজ স্কোয়ার কত হয় 42, 25 মাইনাস লম্ব স্কোয়ার যদি আমি করি 256। তাহলে এইটা যদি আমি হিসাব করি এটা কিন্তু 63 স্কোয়ার পাওয়া যাবে, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু লেখা যায়, এটা কিন্তু 63 স্কোয়ার, 63 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে এই জিনিসগুলো পেয়ে গেছি। এইগুলো সব রাফ ওয়ার্ক করবে, এগুলো কিন্তু অঙ্কের মধ্যে করবে না, এগুলো রাফ ওয়ার্ক। কোনগুলো, এই যে যেটা মুছে দিচ্ছি এটা রাফ ওয়ার্ক, বাকি এগুলো কিন্তু অঙ্কেরই কাজ। এবার আমি কি করব, এই অঙ্কটাকে ট্রান্সফার করে দেবো ট্যান ইনভার্সের ফাংশনে। তাহলে এখানে আমি লিখবো ট্যান ইনভার্স এই ত্রিভুজ দেখে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমার হয়ে যাবে লম্ব বাই ভূমি, সরাসরি ত্রিভুজ দেখে বসিয়ে দেবো। প্লাস এই ত্রিভুজ দেখে আমি লিখবো ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি 5/12, প্লাস এই ত্রিভুজ দেখে আমি লিখবো ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি মানে 16/63। অঙ্কটা হয়ে গেল
ট্যানের রুলে। তাহলে এর আগে যে উদাহরণটা আমি দিয়েছি অঙ্কটা যেমনভাবে করেছিলাম এই অঙ্কটা সেমভাবে হ্যান্ডেল করব। তাহলে আমি নিজ দিয়ে অঙ্কটা করা শুরু করে দিই। তাহলে আমি প্রথম দুটো নিয়ে কাজ করব, 3 নম্বরটা রেখে দেবো। তাহলে এই যে ট্যান ইনভার্স লিখে দিলাম, মনে করো ট্যান অফ a প্লাস বি আছে এটা। তাহলে এটাকে সমাধান করব এবার। তাহলে এই যে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস আছে আমার ট্যান ইনভার্স 16/63। এবার নিচে আমার আর জায়গা নেই, উপরের চিত্রগুলো সব মুছতে হবে, মুছে তারপর কাজটা আমাকে করতে হবে। তাহলে আমি মুছে দিই উপরেরটা। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম ট্যান ইনভার্স। এবার এই জায়গায় আমাকে সমাধান করতে হবে। দেখো 3 আর 12 লসাগু করব, কিন্তু আমি গুণফল করব সর্বদা। 3 বারং কত হয়? 36। ওই 36 নিয়েই আমি কাজ করব। এই 12 গুণ করো 4-এর সঙ্গে, 3 গুণ করো 5-এর সঙ্গে। তাহলে 4 বারং 48 প্লাস 15। 48 প্লাস 15 আমি এখানে লিখে দিলাম। আর ওই নিচে 36 আর লিখবো না, কারণ এই 36-এর সঙ্গে ওটা কাটাকাটি হয়ে যাবে আর কি। তাহলে এই জায়গা 3 বারং 36 মাইনাস 15। তাহলে এখানে রইল 36 মাইনাস 15। এটা একটু দ্রুত হিসাব করার টেকনিক, আর কিছুই না। ডান দিকে রয়েছে আমার ট্যান ইনভার্স কত? 16/63। এই জায়গা কি করেছি আমি? 3 বারং 36 লসাগু করেছি, তারপরে এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, 2 লাইন মাঝখানে উড়ে গেছে একদম। এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ করে 36 লসাগু হয়, ওটা লেখার দরকার নেই, নিচের সঙ্গে তো কেটে যায়। এটা কীভাবে লিখবো? এই কোনাকুনি গুণ আর যেমন চিহ্ন থাকবে সেই হিসাবে ওই দিকে যাব। তাহলে সেই জন্য লিখেছি 3 বারং 36 মাইনাস 4 × 20। এটা ভুল লিখেছিলাম তো, 4 × 20 হবে এখানে। তাহলে এবার এখানে হিসাব করার চেষ্টা করব। ট্যান ইনভার্স, তাহলে 48 আর 15 যদি আমি যোগ করি তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে 63। আর 36 মাইনাস 20 করলে পাওয়া যায় হচ্ছে তোমার 16। আর এখানে রইল ট্যান ইনভার্স 16/63। বাহ, খুব সহজ একটা রূপ এসে গেছে, আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে গেছে। নিচেরটা একটু মুছে দিই, তারপর বোঝাচ্ছি আমি। দেখো সহজ রূপ হয়ে গেছে কি এখানে আমাদের। আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম ট্যান যদি উল্টে যায় কট হয়, কট উল্টে গেলে ট্যান হবে, একইভাবে কজ উল্টে গেলে সেক, সাইন উল্টে গেলে কোসেক। এই ট্যানের ফাংশনটাকে যদি আমি উল্টে দিই তাহলে সেটা হবে কট ইনভার্স। উল্টাতে হয় শুধু এই ভ্যালুটা, ট্যানটাকে কট লিখতে হলে শুধু এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে লেখা যাবে 16/63 লিখলাম। আর এই দিকে আছে আমার ট্যান ইনভার্স 16/63। এবার এই জিনিসটা কেন করেছি আমরা? দেখো আজকে একটু আগেই তোমাকে শেখানো হয়েছে যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটা মানে π/2 লেখা যায় সরাসরি, হিসাব করার কোনো দরকার হয় না। সূত্রটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি। তাহলে এখানে তুমি দেখো ট্যান ইনভার্স এক্স 16/63, কট ইনভার্স এক্স 16/63, তাহলে সরাসরি একে লিখে দেওয়া যাবে π/2। এটাই অ্যান্সার, খতম, আর কোনো কিছু করার দরকার নেই। তাহলে এই যে জিনিসগুলো আমরা একটু আগে সূত্রগুলো শিখেছিলাম, ওই সূত্রগুলো সব কিন্তু আমাকে এখানে ইউজ করতে হবে। এবং আমি সাজেস্ট করব তোমরা প্রতিটা অঙ্ক কিন্তু ট্যানে কনভার্ট করে নেবে। ট্যানে কনভার্ট করে নিলে হিসাব করতে খুব সুবিধা হয়, খুব সুবিধা। নাহলে অন্যান্য ফাংশনগুলো রুট টুট দিয়ে হাবাজাবা চলে আসবে, তখন দেখবে মাথা নষ্ট হয়ে যাবে, অঙ্ক সেরে পরীক্ষার হলের থেকে বেরিয়ে যাবে। এই জন্য ট্যানে রূপান্তরিত করবে, এবং রূপান্তরিত করার নিয়মটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কীভাবে। একটা তুমি ত্রিভুজ আঁকবে, ত্রিভুজ এঁকে সেখান থেকে বাকি মানটান বের করে নিয়ে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওই কী বাই কী লেখা যায়, এই ব্যাক করো, ব্যাক করলেই দেখতে পাবে। যেহেতু আমি মুছে দিয়েছি এই জন্য বলতে পারছি না। তাহলে ওইভাবে তুমি লিখে নেবে, লিখে নিয়ে ট্যানের ফর্মুলায় ফেলে দেবে, অঙ্ক খুব সহজে হয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম আসলে সেটাও একটু মাথার মধ্যে রাখতে হবে যে দেখা যাচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা প্রায় সেম হয়ে গেছে, ট্যানটাকে উল্টে কট ইনভার্স লেখা যায়, সেম ভ্যালুর ক্ষেত্রে ওটা π/2 হয়। এবং আমি ওখানে দেখিয়েছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স মানেও π/2 লেখা যায়, এবং সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স মানেও কিন্তু π/2 লেখা যায়, সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদের। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। আরেকটা অঙ্ক এর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। চলো সামনের দিকে এগোই। সব থেকে বড় কথা, তোমরা যদি বুঝতে না পারো কমেন্টে কিন্তু জানাবে, আমি তার একটা সমাধান করার চেষ্টা করব। এবং কোন জাতীয় ভিডিও বা কোন জাতীয় অঙ্কের সমাধান তোমরা শিখতে চাও, কোন জাতীয় থিওরি তোমরা শিখতে চাও, সেটা তোমরা কমেন্টে জানাও, সেই বিষয়ে ভিডিও আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তো চলো সামনের দিকে আমরা এগোই। তো এবার শিখবো আমরা ত্রিকোণমিতির ব্রহ্মাস্ত্র, অর্থাৎ ত্রিকোণমিতিতে যে সূত্রটা আমাদের সবথেকে বেশি মনে রাখতে হবে সেই সূত্রটি। এবং মনে রাখতে হবে এই সূত্রটি কিন্তু আমরা ক্যালকুলাস বিদ্যায় সবথেকে বেশি ইউজ করব। এই সূত্রটা ইউজ করার জন্য ক্যালকুলাসের বড় বড় অঙ্ক খুব সহজ হয়ে যাবে। এই জন্য এই সূত্রটা খুব মন দিয়ে দেখবে। এই জন্যই আমি এর নাম বলেছি ত্রিকোণমিতির ব্রহ্মাস্ত্র। দেখো সেটা কি, সেটা হলো 2 tan ইনভার্স এক্স, এটা ইজ ইকুয়াল টু লেখা যায়
ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং এটা মানেই আবার লেখা যায় সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আবার এটা মানেই লেখা যায় কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে 2 ট্যান ইনভার্স এক্স, এই জিনিসটাকে এত কিছু লেখা যায়, এটা কিন্তু মাথার মধ্যে আমাকে রাখতে হবে। এবার তোমরা যদি বলো এর প্রমাণ কোথায় আছে, তাহলে অবশ্যই এর প্রমাণ করে দেওয়া যাবে। আমরা একটু চেষ্টা করি এর প্রমাণ করে দেওয়া যায় কিনা। আচ্ছা দেখো, এক এক করে আমরা লিখবো। 2 ট্যান ইনভার্স এক্স, প্রথম এইটা প্রমাণ করবো আর কি। 2 ট্যান ইনভার্স এক্স, ওকে। 2 ট্যান ইনভার্স এক্স, তোমরা বলো তো আমি কি এটাকে লিখতে পারি কিনা যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, দুটো ট্যান ইনভার্স এক্স, সেই জন্যই 2 ট্যান ইনভার্স এক্স লেখা গিয়েছিল একে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে একে আমি কি লিখতে পারি, মনে করো এটা ট্যান ইনভার্স এক্স আছে আর ট্যান ইনভার্স ওয়াই আসছে, তাহলে ট্যান অফ এ প্লাস বি, এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যাবে। তাহলে ট্যান ইনভার্স এ প্লাস বি বাই 1 মাইনাস এ বি, এটা লেখা যাবে। তাহলে সেক্ষেত্রে রূপান্তরিত ফর্মটা কি হবে, যে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রথম সূত্রটা কিন্তু প্রমাণ করে দিয়েছি আমি বারবার বলছি, এটা কিন্তু আমাদের ক্লাস 12-এর ইনভার্স ফাংশনের ব্রহ্মাস্ত্র, এটা খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। এটা দিয়ে বড় বড় অঙ্ক খুব সহজ হয়ে যাবে। আমি তার কয়েকটা উদাহরণ একটু পরেই দিচ্ছি, আগে এটা শিখে নাও, ওকে। এবার আমি সাইন ইনভার্সেরটা প্রমাণ করার চেষ্টা করব, তাহলে আগে এটা মুছে দিই, তারপরেই আমি চেষ্টা করছি, তাহলে খুব সুবিধা হবে। আমি মুছে দেওয়ার চেষ্টা করছি, এটা তোমরা লিখে নেবে কিন্তু খাতায়। এবার এটা প্রমাণ করার চেষ্টা করব, মানে এটা ইজ ইকুয়াল টু এইটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ধরে নিলাম, ধরি x ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে x ইজ ইকুয়াল টু যদি ট্যান থিটা হয়, তাহলে এইটুকু প্রথম আমরা বিচার করি। 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে লেখা যায় 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অবশ্যই এটা লেখা যাবে। এবং দেখো এটা খুব সুন্দর একটা সূত্র পড়ে গেছে, এটা মানে কিন্তু লেখা যায় সাইন 2 থিটা, সাইন 2 থিটা। যদি এটা এর যদি প্রমাণ পেতে চাও, তাহলে তোমরা কি করবে, আমার প্লে লিস্টে যাবে, সেখানে ত্রিকোণমিতি বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টের মধ্যে দেখবে 34 মিনিটে 11, 12-এর সমস্ত সূত্র প্রমাণ করে দেওয়া আছে। সেক্ষেত্রে এই প্রমাণটা ওখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। তাহলে তোমরা মনে রাখবে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা মানে সাইন 2 থিটা। তাহলে আমি এই জায়গায় কি সাইন 2 থিটা লিখতে পারি, যেহেতু আমি এটা ধরেছি সেই জন্য এখানে আমি সাইন 2 থিটা বসিয়ে দিতে পারি। তাহলে সাইন ইনভার্স সাইন 2 থিটা। তাহলে আমরা ইনভার্স ফাংশনের শুরুতেই বলেছিলাম, যে কোনো ইনভার্স ফাংশন আর নর্মাল ফাংশন যদি পাশাপাশি থাকে তারা দুজন উঠে যায়, তাহলে এখানে পড়ে থাকে শুধুমাত্র 2 থিটা। তাহলে এক্ষেত্রে আমি থিটার মান কত পাবো, থিটা ইজ ইকুয়াল টু কী পাওয়া যাবে, ট্যান যদি এই দিকে চলে আসে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স পড়ে থাকে, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স। এই হয়ে গেলো প্রমাণ, 2 ট্যান ইনভার্স এক্স মানে এইটা প্রমাণ হয়ে গেল ইজিলি। বোঝা গেছে কথাটা কি? তাহলে আমরা এখানে কিন্তু ইজিলি প্রমাণ করে দিয়েছি। বারবার বলছি, এটা মনে রাখতে হবে, ভীষণ 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 গুরুত্বপূর্ণ সূত্র। আমি উদাহরণ দিলেই সেটা বুঝতে পারবে। আগে এটা প্রমাণ করে নিই, তারপর আমরা অঙ্কে যাব। ওটা কি আছে একটু দেখার চেষ্টা করি আমরা। কি আছে, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সেম এই অঙ্কটির ক্ষেত্রেও আমরা কি করব, যে ধরি এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা। অঙ্কটির ক্ষেত্রেও আমরা কি করলাম, যে ধরি এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এবার এইটুকুর ভ্যালুটা আগে ক্যালকুলেশন করে নিই। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে কি লেখা যায়, এটা মানে লেখা যায় 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই জিনিসটা লেখা যায়। এটাও খুব সুন্দর একটা সূত্র পড়েছে, এটা মানে কিন্তু লেখা যায় কস 2 থিটা। এরও প্রমাণ যদি পেতে চাও, ঠিক ওই প্লেলিস্টের ত্রিকোণমিতির মধ্যে যে 11-12-এর সূত্র 34 মিনিটে প্রমাণ করা হয়েছে, সেখানে এটা প্রমাণ করে দিয়েছি আমি। দেখো তাহলে ইজিলি আমি এখান থেকে লিখতে পারি কি, কজ ইনভার্স কস 2 থিটা, কারণ এইটুকু হিসাব করে পেয়েছি আমরা কস 2 থিটা, তাই জন্য এটা লিখে দিতে পারি। তাহলে ইনভার্স ফাংশন আর নর্মাল ফাংশন পাশাপাশি থাকলে তারা উঠে যাবে, তাহলে এক্ষেত্রে পড়ে থাকবে 2 থিটা। আর সেমভাবে এখান থেকে আমি থিটা ইজ ইকুয়াল টু কত পেতে পারি, ট্যান ইনভার্স এক্স। তাহলে আলটিমেটলি 2 পড়ে রইল, আর ট্যান ইনভার্স এক্স হলো থিটার মান। এই যে প্রুভড হয়ে গেছে, 2 ট্যান ইনভার্স এক্স মানে এইটা। তাহলে এই তিনটি কথা কিন্তু মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র এটা, তোমাকে মনে রাখতে হবে। এটা হলো ত্রিকোণমিতির ব্রহ্মাস্ত্র, মানে ইনভার্স ফাংশনের ব্রহ্মাস্ত্র। এটা দিয়ে অনেক কঠিন অঙ্ক খুব সহজ হয়ে যাবে। তার একটা উদাহরণ তোমাকে দেওয়ার চেষ্টা করছি। দেখো বিগত 2 বছর বোধহয় একটা কোশ্চেন এসেছিল। সেই কোশ্চেনটা কি, যে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে
তুমি সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার এর অন্তর্কলজ করো। এই কোশ্চেনটা কিন্তু বিগত 2 বছরে এসেছিল কি tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ারের সাপেক্ষে সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করো। তো এই অঙ্কটা ডেরিভেটিভে কেমন প্রয়োজন সেটা বোঝানোর জন্য অঙ্কটা আমি বলছি, যেহেতু ইনভার্স ফাংশন আমরা পড়ছি তবু এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এটা বলছি। দেখো কীভাবে করবে এটা। তুমি ধরে নাও যে v ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার এবং u ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইজিলি ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি 2 ট্যান ইনভার্স এক্স লিখতে পারি এটা। এবং u ইজ ইকুয়াল টু খুব সহজে আমরা কি লিখতে পারি সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার মানে 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে দিলাম 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা কি বলতে পারি খুব সহজে যে u আর v একই জিনিস, ইউও যে জিনিস ভিও সেই জিনিস, আমরা এটা বলতে পারি। তাহলে আমরা এই জায়গায় লিখে দেবো কি যে u ইজ ইকুয়াল টু v। এবার এখানে বলেছে কি এটার সাপেক্ষে এটার ডেরিভেটিভ করো, তাই তো বলেছে ট্যান ইনভার্স 2x এর সাপেক্ষে, তার মানে এর সাপেক্ষে। তাহলে একটা কথা মনে রাখবে, যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় সেটা সর্বদা নিচে বসাতে হয়। এই কথাটা নোট করে লিখে নাও, যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় সেটা সর্বদা নিচে বসাতে হয়। তাহলে ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ ভি এইটা নিচে বসাতে হবে এবং মোট সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ তোমাকে ভি এর সাপেক্ষে অন্তর্কলজ করতে বলা হয়েছে। তাহলে ভি এর সাপেক্ষে যদি আমি অন্তর্কলজ করি, এদিকে পড়ে থাকে কি du/dv ইজ ইকুয়াল টু ভি এর সাপেক্ষে ভি এর অন্তর্কলজ 1। কত সহজে অঙ্কটা হয়ে গেছে। এটা কিন্তু 2 মার্ক থাকে এবং এসেছে পরীক্ষায়, খুব ভালোভাবে আমার মনে আছে এই অঙ্কটা এসেছে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো আমাদের ইনভার্স ফাংশনের ব্রহ্মাস্ত্র, মনে রাখতে হবে। এই অঙ্কটি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 12 দাগের অঙ্ক। এই অঙ্কটা আমরা আগে যে সূত্রটা শিখলাম সেটা দিয়ে কত দ্রুত অ্যান্সার করে দিতে পারবো। এটা কিন্তু 4 মার্ক আছে, দেখো কত দ্রুত অ্যান্সার করা যায়। আমরা এটা কি লিখতে পারি যে ট্যান অফ হাফ থেকে গেল, এটা মানে কি আমি সরাসরি 2 ট্যান ইনভার্স এক্স লিখতে পারি। জাস্ট আগেই আমি শিখিয়েছি, জাস্ট কয়েক সেকেন্ড আগেই শিখিয়েছি সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে 2 ট্যান ইনভার্স এক্স লেখা যায়। সেমভাবে এখানে হাফ থেকে গেল, এটা মানেও 2 ট্যান ইনভার্স এক্স লেখা যায়, 2 ট্যান ইনভার্স এক্স লেখা যায়। তো লেখা গেলে পরে এখানে পড়ে থাকে কত এই 2 মারা গেল, এই 2 মারা গেল। তাহলে ট্যান অফ এখানে থাকে একটা ট্যান ইনভার্স এক্স, এখানে আরেকটা ট্যান ইনভার্স এক্স, কারণ এখানে তো কেটে গেছে। দেখো এখানে থাকে একটা ট্যান ইনভার্স এক্স প্লাস এখানে আরেকটা ট্যান ইনভার্স এক্স। তাহলে আলটিমেটলি এখানে পড়ে আছে কি ট্যান অফ 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স, আর বাইরে যেহেতু ট্যান আছে তাহলে আমাকে এটা তুলতে হলে সবসময় যেন মনে রাখবে একই ত্রিকোণমিতিক ফাংশনে রাখতে হবে, কারণ একই ত্রিকোণমিতিক ফাংশনে নর্মাল ফাংশন আর ইনভার্স ফাংশন থাকলে তারা একে অপরে উঠে যায়। আমি কি বললাম কথাটা 2 ট্যান ইনভার্স এক্সের আমি 3টি সূত্র বলেছি। এই ক্ষেত্রে ট্যান দিয়ে যেটা আমি বলেছিলাম ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, সেই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমি লিখতে পারি ট্যান আর 2 ট্যান ইনভার্স এক্সের পরিবর্তে কি লিখতে পারি ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। এই দেখো নর্মাল ফাংশন আর ইনভার্স ফাংশন উঠে গেল, উঠে গিয়ে পড়ে রইল কত 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, হয়ে গেল প্রুফড। তাহলে এই যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্র সব আমরা এই জাতীয় অঙ্কে ইউজ করব। এটাও খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা কিন্তু একবার বোধহয় ইয়ারে এসেছিল। আরেকটা দেখো মজার বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা হলো সরল করো 25 দাগে, সংক্ষিপ্ত উত্তরধর্মী সরল করো 25 দাগে, সরল করো 25 দাগে সেম কোশ্চেনটা আছে। সরল করো 25 দাগে দেখো সেম কোশ্চেন আছে। সেক্ষেত্রে শুধুমাত্র ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে ওয়াই স্কোয়ার আছে, তাহলে সেক্ষেত্রে আছে হাফ কজ ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কী হবে ভাই, খুব সহজ কথা। সেক্ষেত্রে এই জায়গায় একটা ওয়াই হবে, এই জায়গায় একটা ওয়াই হবে। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর যে ফর্মুলাটা আমরা আলোচনা করেছিলাম একটু আগে, সেটাই তুমি বসিয়ে দেবে, অ্যান্সার খতম হয়ে যাবে। 25 থেকে সেম ক্যাটাগরির একটা অঙ্ক আছে, আরও কয়েকটা আছে যেটা হয়তো বা এই মুহূর্তে আমার চোখে পড়ছে না। তাহলে মনে রাখতে হবে এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ সূত্র। এবার আমি ত্রিকোণমিতির আরেকটি ব্রহ্মাস্ত্র সম্পর্কে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইয়ারে এসেছে, সেজন্য তোমাকে পড়তে হবে। এবং কোনো একটা জায়গায় যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড থাকে, সেটাকে ডাইরেক্ট আমরা একটা সূত্রে লিখতে পারি। কি লিখতে পারি, এটাকে তুমি ডাইরেক্ট লিখবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস দুটো করে ফাংশন এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা হলো আমার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এটার সূত্র। সেটা কি হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড
মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, দুটো দুটো করে। কীভাবে মনে রাখবো? এই যে এক্স ওয়াই এই যে জেড আছে, প্রথম তিনটের যোগফল, তারপর তিনটের গুণফল, তারপর 1 মাইনাস দুটো দুটো করে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ডাইরেক্ট এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো, কোনো ক্ষেত্রে আমার যদি ইউজ করতে হয় তখন কিন্তু আমরা এটা ইউজ করে নেব। ওকে, এই যদি একটা অঙ্কের উদাহরণ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি যে কিভাবে এই জিনিসগুলো আমরা ইউজ করবো, সেটা তোমাকে এখন বোঝানোর চেষ্টা করি। দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি, ট্যান ইনভার্স ওয়াই জেড বাই এক্স আর প্লাস ট্যান ইনভার্স জেড এক্স বাই ওয়াই আর প্লাস ট্যান ইনভার্স এক্স ওয়াই বাই জেড আর ইজ ইকুয়াল টু পাই বাই 2, এটা বলে দেওয়া আছে। তাহলে তুমি প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসতে পারে এবং বিগত 1 বছরে কিন্তু এটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো এবার এটা আমরা কিভাবে সমাধান করব। তুমি মনে করো এটা ট্যান ইনভার্স এক্স আছে, ট্যান ইনভার্স ওয়াই আছে, ট্যান ইনভার্স জেড আছে। তাহলে একটু আগে আমি তোমাদের শিখিয়েছি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেডকে ডাইরেক্ট একটা সূত্রে লেখা যায়, সেই সূত্রটাই আমরা ইউজ করব। তাহলে এখানে কি লিখবো? ডাইরেক্ট মনে করো এখান থেকে অ্যান্সার লেখা শুরু করেছি, অ্যান্সার। তাহলে এখানে তোমরা প্রথম প্রশ্নটা লিখে নেবে ট্যান ইনভার্স ওয়াই জেড বাই, ওই রামশ্যাম যত মতো লিখে নিলে আর কি, আমি লিখছি না যেহেতু বোর্ডে আমার খুব একটা জায়গা নেই না, মানে এই লাইনটাই এবার কপি করে নেবে। আমি ওই লাইন থেকেই অ্যান্সার করা শুরু করে দিচ্ছি যেহেতু বোর্ডে আমার খুব একটা জায়গা নেই এই জন্য। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এটাকে লেখা যায় ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ ওয়াই জেড বাই এক্স আর প্লাস জেড এক্স বাই ওয়াই আর প্লাস এক্স ওয়াই বাই জেড আর মাইনাস ওই তিনটের গুণফল এক্স ওয়াই জেড, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে এখানে এক্স ওয়াই জেড করলে আমি কি পাবো? দেখো এইগুলো যদি আমি গুণ করি, দেখো ওয়াই দুটো আছে, এক্স দুটো আছে, আবার জেডও দুটো আছে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এখানে আবার আছে কি এক্স ওয়াই জেড ইন্টু আর আছে একটা দুটো তিনটে আর আছে, আর কিউব, এটা পেলাম বাই কি পাবো? বাই কোন সূত্রটা আমি ইউজ করছি? এই সূত্রটা আমি ইউজ করছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই সূত্রটা কিন্তু আমি ইউজ করছি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওদের গুণফল বাই 1 মাইনাস দুটো দুটো করে গুণফল। তাহলে এইটা আর এইটা গুণ করলে কি পাওয়া যায়? ওয়াই জেড ইন্টু জেড এক্স বাই এক্স ওয়াই ইন্টু আর স্কোয়ার মাইনাস এই দুটো গুণ করলে কি পাওয়া যায়? জেড এক্স ইন্টু এক্স ওয়াই বাই ওয়াই আর ইন্টু জেড আর মাইনাস আবার এই দুটো গুণ করলে কি পাওয়া যায়? ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই বাই এক্স আর ইন্টু জেড আর। এটা হলো আমার তিনটেকে একবারে লেখার সূত্র। এটা ইজ ইকুয়াল টু ডান দিকে আমার বলে দেওয়া ছিল কিন্তু পাই বাই টু এখানে লিখে দিলাম, বাকিটুকু মুছে দিই, নাহলে আবার ওটা অঙ্কের পার্ট ভেবে বসে তোমরা যদি ভুল টুল করে দাও খুব সমস্যা হয়ে যাবে, মুছে দিই। আর এটা কিন্তু আমাকে প্রুফ করতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে দেখো এইবার আমি যে জিনিসটা পেয়েছি, আমি ট্যান যদি ওই দিকে পাঠিয়ে দিই তাহলে ওই দিকে আমার আসে যা সেটা থাকুক, আগে এইদিকে জিনিসটা লিখে দিই কি ওয়াই জেড বাই এক্স আর মাই প্লাস এক্স জেড বাই ওয়াই আর প্লাস এক্স ওয়াই বাই জেড আর মাইনাস এক্স ওয়াই জেড কেটে গেল, তাহলে এক্স ওয়াই জেড বাই আর কিউব বাই নিচে আছে 1 মাইনাস, দেখো এই ওয়াই কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এখানে কিন্তু ওয়াই কেটে গেল, জেড কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এখানে এক্স কেটে গেল, জেড কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ট্যান পাই বাই 2। এই ট্যানটা ওই দিকে নিয়ে গিয়ে ট্যান পাই বাই 2 লিখেছি। এবার ট্যান পাই বাই 2 এর মান কত? ক্লাস 10-এ আবার ফিরে যেতে হবে। তাহলে দেখছো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সমস্ত কিছু সৃষ্টি কিন্তু ছোটোবেলায় হয়। যেমন একটা অনেক বড় বৃক্ষ, সেই বৃক্ষের কিন্তু একটা সুপ্ত অবস্থা বীজের মধ্যে থাকে, সেই বীজ থেকে বৃক্ষটা সৃষ্টি হয়। তাহলে এই পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু ছোট ছোট জিনিস থেকে বা ছোট ক্লাস থেকেই সৃষ্টি হয়। তাহলে এইখানে আমার জানতে হবে ট্যান পাই বাই 2 এর মান কত? ট্যান পাই বাই 2 এর মান হয় অসঙ্গত। তাহলে এই ফাংশনটা অসঙ্গত কখন হয়? কোনো একটা ফাংশন অসঙ্গত হয় যখন সামথিং বাই 0 থাকে, নিচের পার্টটা যদি 0 হয়ে যায় তবে তাকে অসঙ্গত বলা হয়। আর ট্যান পাই বাই 2 এর মান অসঙ্গত। তাহলে এই ফাংশনটা অসঙ্গত কখন হবে? যখন নিচের ফাংশনটা 0 হবে, তাই তো? তাহলে নিচের ফাংশনটা যদি আমি 0 বসিয়ে দিই তবেই অসঙ্গত হতে হবে। তাহলে এলএইচএস আর আইসিএস সমান কখন হবে? যখন নিচের ফাংশনটা 0 হবে, অর্থাৎ নিচের ফাংশন 0 হলে এটা অসঙ্গত হচ্ছে আর ট্যান পাই বাই 2 এর মানই অসঙ্গত। তাই আমরা একদম ক্লিয়ারলি এখানে লিখে দেবো স্পষ্টতই
তো কি লিখবো, 1 মাইনাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করবে এই পুরো ফাংশন যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সবগুলো ডান দিকে নিয়ে গেছি আমি। এবার আর স্কোয়ার লসাগু হলো, আর স্কোয়ার লসাগু হয়ে আর স্কোয়ার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার হয়। তারপরের লাইনে কী করি, আর স্কোয়ারটা ডান দিকে গুণ করে দিই, তাহলে আমি একবারে আর স্কোয়ার লিখে দিলাম। এই যে প্রুভড হয়ে গেল, আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা ইজিলি প্রুভড হয়ে গেল। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে এবং আসতে পারে, অ্যালার্ট থাকতে হবে এই অঙ্কটা নিয়ে। তাহলে আমরা মোটামুটি কম বেশি সমস্ত সূত্রেই আলোচনা করার চেষ্টা করেছি এবং সামনে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটিতে আমরা কি করব, এই ট্রিগোনোমেট্রির ইনভার্স ফাংশনের এমসিকিউর সমস্ত অঙ্কগুলো করে দেবো। তার পরবর্তী ভিডিওতে আমি অতি সংক্ষিপ্তের প্রতিটা অঙ্ক করে দেবো, তার পরবর্তী সংক্ষিপ্ত এইভাবে চলতে থাকবে, পার্ট বাই পার্ট সেটা আসতে শুরু করবে তোমাদের। তাহলে তোমরা কি করবে, প্রথম পার্ট 1টা দেখো, পার্ট 2টা দেখো। আগে থিওরিগুলো যদি খুব ভালো করে বুঝে গিয়ে থাকো তাহলে কিন্তু অঙ্কগুলো করা খুব কঠিন ব্যাপার হবে না, অঙ্কগুলো খুব সহজেই তুমি করতে পারবে। তার জন্য তোমাকে পার্ট 1 পার্ট 2 খুব মনোযোগ সহকারে দেখতে হবে, একবারের জায়গায় বারবার করে দেখো, তাহলেই কিন্তু শিখতে পারবে। চলো আজকের মতো এখানেই আমরা শেষ করছি। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।